এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরে চলে আসলাম। ঘরে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে সিগারেটে আগুন জ্বালিয়ে ঠোঁটে দিয়ে লম্বা একটা টান দিয়ে ভাবনার জগতে ডুব দিলাম। একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে সেটা ভাবলেই মনটা কেমন যেন ছন্নছাড়া হয়ে যায়। 2.5 বছরের সম্পর্ককে সে কয়েকদিনেই ভুলে গেল। পুরনো দিনের কথাগুলো ভাবলেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। একটা সময় ছিল যখন শিখা আমার জন্য পাগল প্রায়। যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আজ সেই মানুষটাই আমাকে বলছে কিনা সে আমাকে ভালোবাসে না। আজ খুব করে মনে পড়ছে তার মিষ্টি মিষ্টি আবদারগুলো। রাত 2টোর সময় আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতাম তখন সে ফোন দিয়ে বলতো, মুগ্ধ, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, একটু এনে দাও না। তার সেই মিষ্টি সুরের আবদারগুলো আমি এড়িয়ে যেতে পারতাম না। এত রাতে সারাটা শহর ঘুরে হলেও তার জন্য আইসক্রিম কিংবা চকলেট নিয়ে যেতাম। সে যখন অসুস্থ থাকতো গভীর রাতে গাছ বেয়ে উঠে তার বেলকনি দিয়ে তার ঘরে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতাম। যখন সে বলতো আমার মন খারাপ, তখন ছুটে যেতাম তার কাছে রাতভর গল্প করতে। তাকে হারানোর ভয় যখন আমাকে এতটাই ভাবাতো তখন সে আমাকে বলতো, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। আর আজ থেকে সেই মেয়েটাই কিনা আমার বড় ভাইয়ের বুকে ঘুমোবে। নিয়তির কি বিচিত্র খেলা। চাকরির ইন্টারভিউ দিতে কিছুদিনের জন্য ঢাকা গিয়েছিলাম। সেখানে থাকতে হয়েছে কিছুদিন। এই কয়দিনে ঠিক মতো কথা হয়নি শিখার সঙ্গে। আর এতটুকু সময়েই সে নিজেকে এতটা পরিবর্তন করতে গেল, মজে গেল আমার ভাইয়ের মোহে। আর মজবেই না বা কেন? কত বড় অফিসার সে, মাস শেষে লাখ টাকা উপার্জন করে। আর আমি তো একটা বেকার ছেলে। ঢাকা থাকা অবস্থায় শুনেছি ভাইয়ার বিক্রি। ভেবেছিলাম তারা হয়তো আমার আসা পর্যন্ত অপেক্ষা করবে, তারপর বিয়ে হবে। কিন্তু আমার পরিবারের কাছে আমি এতটাই অবহেলার পাত্র ছিলাম যে তারা আমার অনুপস্থিতিতে ভাইয়ার বিয়ে দেয়। তারা ভাবতো আমি থাকলে যদি কোনো সমস্যা বাঁধিয়ে ফেলতাম। ভাইয়া জানতো না যে আমি শিখাকে ভালোবাসতাম, কিন্তু মা বাবা তো জানতেন। হঠাৎ হাতে গরম কিছুর ছোঁয়া টের পেয়ে হাতের দিকে তাকালাম। সিগারেটটা পুড়ে শেষ হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে ছাদে গেলাম। সেখানে আরো একটা সিগারেট ধরালাম। মনের সুখে সিগারেটের টান বসালাম। পৃথিবীতে সিগারেটই হচ্ছে একমাত্র খাবার যেটা মনের অতল গহ্বরে লুকিয়ে থাকা কষ্টকে টেনে হিচড়ে বের করে উড়িয়ে নিয়ে যায় নিজের সাথে। ঘুরে বেড়ায় পথহারা পথিকের মতো। এভাবে কয়েকটা সিগারেট শেষ করার পর বাড়ি থেকে বের হলাম। বাড়ির পাশে থাকা ব্রিজের উদ্দেশ্যে হাঁটছি আর সিগারেটের ধোঁয়া উড়াচ্ছি। কিছুক্ষণ সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম। এই মুহূর্তে নিজের জীবনটাকে খেলনা মনে হচ্ছে। উদ্দেশ্য ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করব, কিন্তু ভিতরে ভিতরে অনেক ভয় করছে। এত দূর থেকে লাফ দিলে কি আদৌ বেঁচে থাকবো? পরক্ষণেই ভাবলাম, আরে আমি তো মরার জন্য লাফ দেব, তাহলে মৃত্যু নিয়ে চিন্তা করছি কেন? ইতিমধ্যে হাতে থাকা সিগারেটটাও শেষ হয়ে গেছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে দেখি সিগারেট শেষ। প্যাকেটটাকে মুখের সামনে তুলে ধরে বললাম, শেষে তুইও আমাকে ছেড়ে যাচ্ছিস? আর যাবি না বা কেন? যেখানে নিজের পরিবার পাশে রইল না, সেখানে তোকে কাছে পাওয়া বিলাসিতা মাত্র। এই পৃথিবীর সবাই স্বার্থপর রে। নিজের স্বার্থ হাসিল করে সবাই একা করে চলে যায়। দিন শেষে বেঈমানগুলোই সুখে থাকে আর কষ্টে মরে বোকা মানুষগুলো। আমরা যাকে নিজের থেকেও বেশি আপন ভাবি, একদিন সেই মানুষটাই পর করে চলে যায়। কেন এমন হয় বলতে পারিস? যা, তোকেও মুক্তি দিয়ে দিলাম বলেই প্যাকেটটা পানিতে ফেলে দিলাম। মুহূর্তে হারিয়ে গেল প্যাকেটটি। ভাবছি এভাবেই আমিও হারিয়ে যাব সবার আড়ালে। ব্রিজের রেলিং এর উপর দাঁড়িয়ে দিলাম লাফ। রাত 2টোর সময় অচেনা একটা মেয়ের হাতে থাপ্পড় খেয়ে আত্মহত্যার চিন্তা আপাতত মঙ্গল গ্রহে চলে গেছে। গালে হাত দিয়ে চিন্তা করছি আমাকে থাপ্পড় মারার কারণ। লাফ দিতেই যাচ্ছিলাম, তখনই কে যেন পা জড়িয়ে ধরে। তাই আর লাফ দেওয়া হয়নি। মেয়েটির দিকে ভালো করে তাকিয়ে দেখি কালো জিন্সের প্যান্ট, কালো হুডি, কালো একটা মাস্ক, হুডির টুপি মাথায় দেওয়া, সবকিছুই কালো। সামনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেটাই বোঝা যাচ্ছে না ঠিক মতো। আবার পাশে একটা কালো বাইকও রয়েছে। মেয়েটি আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে হ্যালো, বোবা হয়ে গেলেন নাকি? এইভাবে চুপচাপ কি দেখতেছেন? এতক্ষণে হুঁশ হলো আমার। তার আগে আমাকে বলেন, আপনি আমাকে মারলেন কেন? আত্মহত্যা করছিলেন তাই? জানেন আত্মহত্যা মহাপাপ? জানি, তবে আপনার সাহস দেখে অবাক না হয়ে পারলাম না। এত রাতে একা একটি মেয়ে হয়ে
একটা ছেলেকে মারলেন, এখন যদি আমি আপনার কোনো ক্ষতি করি? মেয়েটি বোধহয় হাসলো। হাসির কি বললাম? আপনি হাসছেন? হাসার মতো কিছু বলেছি কি? আপনি বোবার মতো কথা বলেন। মানুষ এতটা অকৃতজ্ঞ নয় যে তার জীবন বাঁচিয়েছে তারই ক্ষতি করার চিন্তা করবে। বাহ, চমৎকার কথা বলেছে তো মেয়েটা। আপনার বুদ্ধি আছে বলতে হয়। এতটুকু বুদ্ধি নিয়ে চলতে হয়। যাই হোক, এখন বলুন, বলদের মতো মরতে কেন যাচ্ছিলেন? আরে, মেয়েটা তো আজব, আমাকে বলদ বলল। সোজা সাপটা উত্তর দিলাম, আমার প্রেমিকার বিয়ে হয়েছে, সে বেইমানি করেছে আমার সাথে। আজীব ব্যাপার। মেয়েটি খিলখিল করে হাসছে। আমার কষ্টের কথা শুনে সে হাসছে। মনে কি মায়া বলে কিছু নেই? ব্যাস এইটুকুই? এই সামান্য কারণে আপনি জীবনটা শেষ করতে চাচ্ছিলেন? মিষ্টি চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম, আরো কারণ আছে। সে আমার বড় ভাইকেই বিয়ে করেছে, আর পরিবারের সবার কাছে আমি অবহেলার পাত্র। মা বাবা জানতো আমাদের সম্পর্কের বিষয়ে, তারপরও তারা বিয়েটা আটকায়নি। আমার অনুপস্থিতিতে বিয়ে দিয়ে দেয়। এবার মেয়েটিও লম্বা একটা শ্বাস ছাড়লো, তার কণ্ঠ শীতল হয়ে এলো। চলুন সামনে হাঁটা যাক। হাঁটবেন? আচ্ছা চলুন। আমরা হাঁটা ধরি। এখনো পর্যন্ত কেউ কারো নামই জানলাম না। হঠাৎ সে বলে ওঠে, সত্যিই পরিবারের কাছে এমন ব্যবহার পাওয়া খুব কষ্টের। এর চেয়ে মৃত্যু যন্ত্রণাই শ্রেয়। কিন্তু মা বাবা কি করে হতে পারে সন্তানের উপর এতটা কঠোর? তারা কি সত্যিই আপনার? জি, ঠিকই ধরেছেন। তারা আমার আপন মা বাবা নয়। শুনেছি যখন ছোট ছিলাম তখনই দত্তক নিয়েছিল আমায়। আমি তো এটাও জানি না যে আমার আসল মা বাবা কি আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে। ছোটবেলায় সবাই খুব ভালোবাসতো, বিশেষ করে মায়ের ভালোবাসাটা পেতাম সবচেয়ে বেশি। আস্তে ধীরে যখন বড় হতে শুরু করি তখন আমার প্রতি মায়ের ভালোবাসা দেখে বড় ভাই হিংসায় জ্বলে যেত। আমি তাকে আপন ভাই ভাবতাম ঠিকই, কিন্তু তার চোখে আমি নিতান্তই উটকো একটা ঝামেলা। তাই সে উঠতে বসতে বাড়ির সকলের চোখে আমাকে যে কোনো মূল্যে অপরাধী সাজাতো। আমিও কখনো তাকে কিছু বলতাম না। তাদের নুন খেয়েছি, ছোট থেকে বড় করেছে, এই তো অনেক। এগুলো তো নিজের মা বাবাও করতে পারতো, তাই কখনো অকৃতজ্ঞ হয়ে ওঠা হয়নি। আস্তে আস্তে পরিবারের চোখে সবচেয়ে বাজে মানুষ হয়ে গেলাম। সন্তানের মতো ভালোবেসেছিল, ফেলে তো আর দিতে পারে না, তাই বাড়ির এক কোণে ফেলে রাখতো আমাকে। আমার প্রেমিকা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর ছেলেও মস্ত বড় অফিসার। মাস শেষে লাখ লাখ টাকা উপার্জন করে। এদিকে আমি এক বেকার ব্যর্থ প্রেমিক। বিয়ে না দেওয়ার কোনো কারণ ছিল না। আমি আমার মা বাবাকে কখনোই ক্ষমা করব না। ইতিমধ্যেই চোখের কোণে পানি এসে জমাট বেঁধেছে। চোখের পলক ফেলতেই টুপ করে মাটিতে পড়ে গেল 2 ফোঁটা পানি। কাঁদবেন না। সময় এবং পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলার নামই হচ্ছে জীবন, সেটা হোক সুখের কিংবা দুঃখের। সময় আর পরিস্থিতি তো বোঝে না আপনি বা আমি সুখে আছি নাকি কষ্টের দিন পার করছি। ভাগ্য নিজেকেই পরিবর্তন করে নিতে হয়। জীবনে যুদ্ধ না করলে জীবনটাকে কখনো উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না। খুব সুন্দর করে কথা বলেন আপনি। দেখে আবার প্রেমে পড়েন না জানো আমার। মেয়েটির কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। মুখের উপর কেউ এভাবে বলে? জি, সবকিছু মুখের উপর বলার চেয়ে উত্তম আর কিছু নাই। মনের ভেতর এক, মুখে আরেক। এমন মানুষের মতো ভয়ঙ্কর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। মেয়েটির কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি। সবকিছু কতটা গভীরভাবে চিন্তা করে। এভাবেও চলা যায়? আত্মহত্যা করলেই কি সবকিছুর সমাধান হয়ে যায়? মেয়েটির প্রশ্নের কি জবাব দেব ভাবতে পারছি না। চুপ যে বড্ড। জানি না, তবে সবার থেকে নিজেকে আড়াল করে নিতে চেয়েছিলাম। আপনি বড্ড বোকা। যার জন্য মরতে গেছিলেন সেই কিন্তু একবারও আপনার জন্য চোখের পানি ফেলতো না। সে তো তার জন্য একটা পারফেক্ট জীবনসঙ্গী খুঁজছিল, সেটা পাওয়ার হয়ে গেছে। তাহলে সে কেন ভাববে তার অতীত নিয়ে? বেঈমানরা কখনো কাঁদে শুনেছেন? না। তাহলে বোকার মতো কেন মরতে বসেছিলেন? শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করুন কি ঘাটতি রয়েছে, দেখুন, পূরণ করুন। যতক্ষণ না সফল হন শান্তির ঘুম ত্যাগ করুন, লড়াই করুন। সফলতা হেঁটে হেঁটে আপনার কাছে আসবে। আমরা যখন ছোট ছিলাম হাঁটার পথে 1000 বার হোঁচট খেয়ে পড়ে গেছি। তখন কি আমরা পড়েই ছিলাম? না, উঠে দাঁড়িয়ে আবারও হাঁটতে শুরু করেছি। তাই তো আজ এখন নিজে হাঁটতে পারি। তখন যদি চেষ্টা না করে ব্যর্থ হয়ে পড়ে থাকতাম তাহলে আজ সমাজের কাঁধে বোঝা হয়ে থাকতাম। চলতি পথে হোঁচট খেয়েছেন, ঘাবড়াবেন না, উঠে দাঁড়ান। দরকার হলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করুন। থেমে গেলে সফলতার দ্বারে পৌঁছাবেন কিভাবে? বেঈমানদের জন্য নিজেদের কষ্ট দেয় তো বোকারা। অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচুন। বাঁচার জন্য লড়াই করুন। নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনাকে যারা
অসফল দেখতে চায়, যারা আপনার কষ্টের কারণ তারা যেন জ্বলে পুড়ে খাক হয়ে যায়। জানি না মেয়েটাকে, তবে তার অনুপ্রেরণার বার্তা পেয়ে খুব করে বাঁচতে ইচ্ছে করছে। স্বাদ জাগছে পুনরায় পৃথিবীটাকে জানবার। হ্যাঁ, আমি বাঁচবো, নিজের জন্য হলেও বাঁচবো। এইভাবে যদি সবাই ভাবতো তাহলে বিচ্ছেদের পর হয়তো মৃত্যুর হার বাড়তো না। আপনার মনটা ভীষণ খারাপ, চলুন আপনাকে নিয়ে একটু ঘুরে আসি, যদি মন ভালো হয়। মেয়েটি বাইকে উঠে স্টার্ট দিল। আমিও 7-5 না ভেবে উঠে পড়লাম। জানি না সে কোথায় নিয়ে যাচ্ছে, তবে ভালো লাগছে ভীষণ। আমি ভাবছি, প্রচুর ভাবছি, কি ভাবছি সেটাও জানি না, তবে ভাবতেও ভালো লাগছে। অগোছালো চিন্তাগুলোকে গুছিয়ে নিলাম খানিকক্ষণের মধ্যেই। হঠাৎ সে বাইক থামায়। ঝাঁকুনি খেয়ে ভাবনা থেকে বেরিয়ে এলাম। সামনে একটা ছোট্ট চায়ের দোকান। দুজনে নেমে দোকানের টঙে বসলাম। চাচা, কড়াক করে 2 কাপ চা দাও তো। তোমরা বইসা পড়ো, আমি দিতাছি। তাদের কথোপকথন শুনে বোঝার অবকাশ থাকে না, তারা পূর্ব পরিচিত। দোকানদার চাচার চুল দাড়ি সব পেকে গেছে। সেও হয়তো দুনিয়ার বুকে এক যাযাবর। ঘরে বউ নাই, থাকলে কি আর এত রাতে দোকান খুলে বসতো? চাচার চা খেয়ে মুডটা ফ্রেশ হয়ে গেল। চাচা, চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ঘটা করে কথাটি বললাম চাচাকে। হ্যাঁ তাই তো, প্রতি রাতে এখানে এসে চা খেয়ে যাই, এখন চায়ের টাকাটা দিন। মেয়েটির কথা শুনে আহম্মক হয়ে গেলাম। নিজে নিয়ে এসে চা খাইয়ে টাকা দিতে বলে। এত অবাক হওয়ার কিছু নেই। ভাবছেন আমি নিয়ে এসে টাকা কেন দিতে বলছি? ভেবে লাভ নেই, কারণ একটা ছেলের সামনে একটা মেয়ে বিল দেবে, এটা ছেলেটার জন্য সম্মানহানি থেকে কম না। বেশি কিছু না ভেবে চাচার দিকে 100 টাকার নোট বাড়িয়ে দিলাম। সে হাসছে। বাজান, আমার কাছে ভাঙতি নাই। বাকিটা দিতে হবে না চাচা, রেখে দিন। আবার হাঁটা ধরি। আচ্ছা, আমি না হয় প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যর্থ হয়ে মরতে এসেছিলাম, কিন্তু আপনি এত রাতে বাইরে কি করেন? মেয়েটি মুহূর্তের মধ্যেই উত্তর দিল। ওই যে নিজের জন্য বাঁচতে, সুখের খোঁজে ছুটে চলা এক গন্তব্যহীন পাখি আমি। মানে ঠিক বুঝলাম না। ছোটবেলায় মাকে হারাই, তারপর বাবা আমার দেখাশোনার জন্য একটা বিয়ে করে, কিন্তু সৎ মায়ের চোখে আমি সতই রয়ে গেলাম। বাবা রগচরে আমার উপর অত্যাচার করত। বড় হওয়ার সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিলাম। আপনার মতোই আমার জীবনটা, এখন আমিও আপনার মতো বাবার চোখে বাজে মেয়ে। তাদের কথা রাত বেরোতে ঘুরে বেড়াই, কোথায় না কোথায় নষ্টামি করি, তাই সারাদিন বাইরে ঘুরে বেড়াই। বাড়িতে গেলেই হাজারো প্যানপ্যানানি সহ্য করতে হয়, তাই শেষ রাতে বাড়ি ফেরা হয়। আমার সঙ্গী ওই বাইকটাই। যার মা নেই সেই বুঝে মা না থাকার কষ্ট। আল্লাহ পৃথিবীর সকল মাকে 1000 বছর বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। মেয়েটি আমাকে বাড়ির সামনে এসে নামিয়ে দিল। আজ সে আমাকে না বাঁচালে পৃথিবীর স্বাদটা হয়তো পেতামই না। আল্লাহ সঠিক সময় সঠিক জায়গায় সঠিক মানুষকে প্রেরণ করে, এটাই তার জীবন্ত উদাহরণ হয়ে থাকবে আমার মনে। আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। মেয়েটি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, আজ আসি। এই বলে স্টার্ট দিল। আমি পিছু ডাক দিলাম। আমি মুগ্ধ। আপনি? সে একটু জোরেই বলল। উপমা হাসান রুহি। বলেই টান দিয়ে চলে গেল। বাহ, চমৎকার নাম, উপমা হাসান রুহি। কি মিষ্টি লাগে শুনতে। যেমন মিষ্টি মনের মানুষ, তেমনি মিষ্টি তার নাম। সকালে শিখাকে উদ্দেশ্য করে বললাম, ভাবি আমাকে নাস্তা দাও, খুব ক্ষুধা পেয়েছে। বাক্যটি শুনে টেবিলে বসে থাকা সকলের চোখ ডিমের মতো বড় হয়ে গেছে। এক রাতেই গার্লফ্রেন্ডকে এত সহজে ভুলে গেল কি করে? এক রাতেই এতটা পরিবর্তন, বড্ড ভাবাচ্ছে বিষয়টা। আর শিখা তো আহম্মকের মতো হা করে তাকিয়ে আছে আমার দিকে। কি ব্যাপার ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? আর তোমরা সকলে আমাকে এভাবে দেখছো কেন? আগে দেখোনি আমাকে? মা আমার মাথায় হাত দিয়ে বলল, তুই ঠিক আছিস তো মুগ্ধ? শরীর খারাপ করেনি তো? মায়ের কথা শুনে মনের ভিতর জ্বলতে থাকা বাতিটা কেন যেন নিভে গেল। যেই মা আগে কোনো বাক্য শেষ করার আগে বাবা শব্দটা জুড়ে দিত, আজ সেই মাই কিনা নাম নিয়ে ডাকে। মনটাকে শক্ত রেখে বললাম, আমি সম্পূর্ণ ঠিক আছি। আর তোমরা এমন বিহেভিয়ার করছো কেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। কেউ কিছু বলার আগে ভাইয়া কর্কশ কণ্ঠে বলে ওঠে, দেখো নেশা টেশা করছে কিনা। ছোটবেলা থেকেই মদকে খুব ঘৃণা করি। এই শব্দ শুনলেই মাথায় রাগ ওঠে। ভাইয়া হয়তো ভেবেছে কালকের মতোই আজও তার দিকে ক্ষিপ্ত হয়ে মারতে যাব। আমি নিজেকে কন্ট্রোল করে ভাইয়ার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিলাম। এতে তার হাসিটা নিভে গেল। নেশা তো কাল রাতে করেছিলাম ভাইয়া, তাই কাল উল্টাপাল্টা সব কাজ করে ফেলেছি। ক্ষমা করে দিস ভাইয়া। আর ভাবি তুমিও ক্ষমা করে দিও প্লিজ।
শিখার দিকে তাকাতেই চোখের কোণে পানি এসে জড়ো হলো। মেয়েটা কতটা স্বার্থপর, সবার চোখ এড়িয়ে সেটা মুছে নিলাম। কেউ না দেখলেও শিখা দেখে নিয়েছে, কারণ তখন তার দিকে তাকিয়েছিলাম। মনের ভিতর কষ্ট লুকিয়ে রেখে আর কতই বা হাসা যায়। মনটা তো খুব নরম, কোনো পাথর নয় যে সারাদিন পানি ঢাললেও সে গলবে না। উফ ভাবি, আর দেরি না করে নাস্তা দাও, ঠান্ডা হয়ে যাবে তো। শিখা মুখটা মলিন করে সবাইকে নাস্তা পরিবেশন করলো। প্রিয় মানুষটিকে পাইনি তো কি হয়েছে, তার হাতে রান্না খাওয়ার তো সৌভাগ্য হয়েছে। তাই দুঃখ বিলাস না করে তৃপ্তি নিয়ে খেলাম। খাওয়া শেষ করে ছাদে গেলাম। এক কোণে দাঁড়িয়ে মনের সুখে সিগারেটে টান মারছি আর প্রকৃতির সাথে নিজের কষ্টগুলোকে ভাগাভাগি করছি। কিছুক্ষণ পর কারো পায়ের শব্দ পেলাম। তাকিয়ে দেখি শিখা সে গুটি গুটি পায়ে আমার পাশে এসে দাঁড়ালো। হঠাৎ স্বামীকে ঘরে রেখে ছাদে এলেন যে? অফিসে গেছে। বাহ, চমৎকার বিষয়। বিয়ের পর দিনে অফিস, বেশ দায়িত্ববান স্বামী পেয়েছেন। শিখা চুপচাপ দাঁড়িয়ে আছে। আমিও আর কিছু না বলে আকাশপানে চেয়ে রইলাম। কি ভাবছো এমন আকাশের দিকে তাকিয়ে? ভাবছি মানুষ কতটা নিখুঁত অভিনয় জানলে দীর্ঘ 2.5 বছর অভিনয় করে যেতে পারে, তাও আবার যেমন তেমন নয়, ভালোবাসার অভিনয়। আপনি চাইলেই নাটক বা সিনেমায় কাজ করতে পারেন, বেশ নামডাক হবে। আমার কথার কোনো উত্তর দিল না শিখা। কিছু সময় নীরব থেকে বলল, তখন খাবার টেবিলে কাঁদছিলে কেন? ফিক করে হেসে দিয়ে ফেললাম। কাঁদিনি, চোখে কিছু একটা পড়েছিল তাই চোখে পানি এসেছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? এর আগে তো এমন ঘটা করে অনুমতি নিতে না, তবে আজ কেন? পুরো কথা শেষ করতে না দিয়েই বললাম, আগে আপন ছিলেন আর এখন আপনি আমার কেউ না, তাই আগের কথা টেনে কথা না বললেই ভালো। যাই হোক, বলেই ফেলি। আমি আসলে জানতে চাচ্ছি আমার সাথে প্রতারণা করার কারণটা কি, এমন অপরাধ করেছিলাম যার জন্য এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হলো? সবকিছু তোমার ভাইয়ের কথাই করেছি। চমকে উঠলাম কথাটি শুনে। তার মানে এটাতেও ভাইয়ার হাত রয়েছে? মানে? তোমার ভাইয়ের সাথে আমার রিলেশন 3 বছরের। একদিন হঠাৎ তোমার ভাইয়া আমাকে বলে তোমার জন্য নাকি মা তাকে ভালোবাসেনি, সব ভালোবাসা তুমি একাই পেয়েছো, এমনকি সব সম্পত্তি তোমার নামেই করে দেবে। তাই সে তোমার সাথে আমাকে ভালোবাসার নাটক করতে বলে, তাই আমিও তার কথায় রাজি হয়ে যাই। শিখার কথা শুনে বেশ পাগলের মতো হাসতে ইচ্ছে করছে, হেসেও ফেললাম। তুমি হাসছো? কাল দিন পর্যন্ত খুব অহংকার করে বলতে পারতাম আমার একটা আপন মানুষ ছিল, কিন্তু আজ যে সম্পূর্ণ একা হব এটা ভাবিনি কখনো। এখন থেকে আমি শুধুই আমার। তোমার কথা ঠিক মানে বুঝলাম না। হ্যাঁ, তোমার শ্বশুর শাশুড়ি আমার নিজের মা বাবা নয়, দত্তক নিয়েছিল। ছোটবেলায় ভালোবাসতো ঠিকই, কিন্তু এখন আমি তাদের কাছে ডাস্টবিনের আবর্জনা, আর বাকি রইল সম্পত্তি। আরে, যেখানে আপন মানুষগুলো দূরে ঠেলে দেয় সেখানে তার থেকে বড় কষ্টের আর কি হতে পারে? সম্পত্তি দিয়ে কি হবে যদি মনেই সুখ না থাকে? জানো শিখা, এই পরিবার থেকে যখন অবহেলা পাচ্ছিলাম তখন হুট করে তুমি আমার জীবনে অনুপ্রবেশ করলে, আর তারপর আস্তে আস্তে তুমি নিজেই ভালোবাসার হাত বাড়িয়ে দিলে। তখন আমি আবার নতুন একটা পৃথিবী সাজাতে ব্যস্ত হয়ে পড়লাম। সবাই যখন আমাকে তাদের দ্বার থেকে তাড়িয়ে দিল, তখন শেষে এসে তোমার দ্বারে দাঁড়ালাম। তুমি দরজাটা খুললে ঠিকই, হাতটাও বাড়িয়ে দিলে, কিন্তু শেষ মুহূর্তে এসে মুখের উপর দরজাটা বন্ধ করে দিলে। এখন আর আমার পৃথিবীতে কেউ রইল না। না পেলাম নিজের মা বাবার ভালোবাসা, না পেলাম টাকা দিয়ে কিনে নেওয়া মা বাবার ভালোবাসা, আর না পেলাম প্রিয় মানুষটার ভালোবাসা। আমার জীবনটা কতটা রঙিন, তাই না শিখা? চারিদিকে শুধু সুখ আর সুখ। আমার সাথেই কেন এমন হলো বলতে পারো? নিচে যারা আছে তারা তোমার আপন মা বাবা নয়। কেন? সবকিছুই যখন বলেছে তখন এটাও নিশ্চয়ই বলেছে। তুমি এতিম, এটা কখনো বলেনি। শিখার দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে অনর্গল পানি পড়েই চলেছে। করুণা হচ্ছে আমার প্রতি। শিখা আমার পা জাপটে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমাকে ভুল বুঝে এসব করানো হয়েছে। আমি জানতাম না তুমি এতিম। বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? দেবরের পায়ে ধরে কেউ? আর আমি এতিম জানলে নাটক করতে না, কিন্তু মা বাবা আছে জেনে নাটক করেছো কেন? কষ্টটা কি মা বাবা মোচন করে দিত? এটা কেমন চিন্তা তোমার? তোমার দেয়া কষ্ট কেন আমার মা বাবা মোচন করবে? পা থেকে ওঠো তাড়াতাড়ি, কেউ দেখে ফেলবে, পরে তোমারই সম্মানে আঘাত আসবে। আর আগে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? কি আজীব ব্যাপার তাই না? কষ্ট দিচ্ছ নিজের ইচ্ছায়, আবার ক্ষমা করতেও বাধ্য করছো।
নিয়তির কি খেলা, তোমাকে জায়গা দিয়েছিলাম বুকের অতল গহ্বরে, আর আজ রয়েছ তুমি আমার পায়ে। একেই বলে সুখে থাকতে ভূতে কিলাই। প্লিজ পা থেকে ওঠো। শিখা পা থেকে উঠে দাঁড়ায়। চলে আসতে যাব, ঠিক তখনই শিখার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পেলাম। দীর্ঘ 2.5 বছরের সম্পর্কে তার উপর যতবারই রাগ করেছি ততবারই সে এভাবে ফুপিয়ে কেঁদে আমার রাগ ভাঙিয়েছে। সেসব তো সবই মিথ্যা ছিল। আজও কি সে মিথ্যা কান্নার মায়ায় জড়াতে চায় আমায়? প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও গুড্ডু। বলেই আবার ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। শিখা আমাকে ভালোবেসে এই গুড্ডু নামে ডাকতো। ওর চোখের পানি কেন জানি না আমার সহ্য হচ্ছে না। মনের ভিতর অজানা এক চিনচিন ব্যথা অনুভব করছি। হিতাহিত জ্ঞান হারিয়ে শিখাকে জড়িয়ে ধরলাম। সে আমাকে ভালো না বাসলেও আমি তো বেসেছি। আমিও যদি তাকে কষ্ট দেই তাহলে আমাদের মধ্যে পার্থক্য রইল কি? আমি তো সত্যিই ভালোবেসেছি, তাই আমার উচিত তাকে ক্ষমা করে দেওয়া। শিখার কপালে ছোট্ট একটা চুম্বন করে বললাম, আচ্ছা ক্ষমা করে দিলাম তোমায়। দোয়া রইল তোমার জীবনের প্রতিটি কোণা সুখ দিয়ে ভরে উঠুক। আমি জানি এখানে থাকলে আমাদের সম্পর্কটা একদিন পরকীয়ায় পরিণত হবে, তাই আমাকে অনেক দূরে চলে যেতে হবে। 2 দিন পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম ঢাকা শহরে। আসার সময় সবাই খুশি হলেও শিখার চোখের কোণে ছিল জমাট বাঁধা পানি। তাকে ইশারায় বলেছিলাম কখনো কাঁদবে না, সব সময় মুখে হাসি রেখা ফুটিয়ে রাখবে। তোমাকে হাসিতেই মানায়। তুমি হচ্ছ একটি গোলাপ গাছ, আর সেই গাছে ফুল ফোটা আবশ্যক। আজ 3 বছর পর আবার নিজ শহরে পা রাখছি। পরনে পুলিশের উর্দি, পদবিটা পেয়েছি ওসি সাহেবের। নিজের শহরে পা রাখতেই পুরনো দিনের কথাগুলো লাফিয়ে উঠল মাথায়। শিখাকে দেখার অদম্য ইচ্ছা জাগলো মনে, কিন্তু যেটা হারিয়ে যাবার সেটা তো হারিয়ে গেছেই। তাই নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে থানায় চলে গেলাম। সবাই খুব সুন্দর করে সম্মান জানালো আমাকে। আমার আসন দেখিয়ে দেওয়া হলো। আমি আরামসে সেখানে বসলাম। কিছুক্ষণ পর একটা মেয়ের কণ্ঠ শুনে মাথা তুলে তাকালাম। মেয়েটি আমাকে দেখে অবাক হয়েছে মনে হলো। নেম প্লেটে লেখা উপমা। নামটা দেখে আমিও ভড়কে গেলাম। এটা কি সেই উপমা যেই উপমাকে আমি অনেক দিন যাবৎ খুঁজছি? পরক্ষণেই ভাবলাম, আরে ধুর, এটা তো কখনোই হতে পারে না, কারণ যে উপমা আমাকে বাঁচিয়েছে সে একটু মোটা ছিল, কিন্তু এই মেয়েটা তো একেবারেই চিকন। স্যার, আমি উপমা, এই থানার এসআই। আপনার জন্যই আমার ডিউটি দেওয়া হয়েছে। যাক, শুনে ভালো লাগলো। একটা সুন্দরী মেয়ের সাথে ডিউটি করতে পারবো। কেটে গেল 1 মাস। এই 1 মাসে কত শতবার যে তাকে খুঁজেছি। হ্যাঁ, মনে পড়েছে। সে বলেছিল সে প্রতিদিন রাতে ওই চাওয়ালা চাচার দোকানে গিয়ে চা খায়। একবার সেখানে গিয়ে খোঁজ করলে মন্দ হয় না। গেলাম রাত 2টোর সময়, কিন্তু হতাশ হওয়া ছাড়া উপায় ছিল না। দোকান খোলা ছিল ঠিকই, কিন্তু উপমা নেই। আশেপাশে তাকিয়েও লাভের লাভ কিছু হলো না। চাচার কাছে 1 কাপ চা চাইলাম। চাচা সাধারণভাবে তাকায় আমার দিকে। হয়তো চিনতে পারিনি। একদিনের দেখায় কি আর এতদিন মনে থাকে? তার তো বয়স হয়েছে। চা খেতে খেতে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা ওই মেয়েটা কি এখন আর এখানে আসে না? চাচা হয়তো আমার কথা বুঝতে পারিনি। কার কথা কও বাজান? আরে, যেই মেয়েটা প্রতিদিন রাত 2টোর সময় এখানে এসে চা খেত, সাথে কালো বাইক নিয়ে আসে। কথাটা শুনে চাচার মনটা খারাপ হলো মনে হচ্ছে। কি হলো চাচা, আপনি মন খারাপ করলেন কেন? বাজান, মায়েরা আহে না অনেকদিন, খুব দেখবার মনে চায়। বাপের মতো ভালোবাসতো আমারে। বলেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চাচার কাঁধে হাত রেখে বললাম, মন খারাপ করবেন না চাচা, সে একদিন আসবেই। মেয়ে কি কখনো তার বাবাকে ছেড়ে যেতে পারে? চিন্তা করবেন না, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাকে খুঁজে পাই। চাচার বিল দিয়ে চলে আসি। সকালে ঘুম থেকে উঠে পার্কে গিয়ে একটু শরীরচর্চা করলাম। তারপর বাসার দিকে রওনা হলাম। বাসার সামনে এসেই আমি অবাক। উপমা গেটের ভিতরে। আরে মিস উপমা, আপনি এখানে কি করছেন? স্যার, কালকেই শিফট হয়েছে এখানে। কেটে গেল আরো কয়েকদিন। একদিন রাতে উপমা এবং আমি একসাথে ডিউটি শেষ করে বাসায় ফিরছিলাম। হঠাৎ মনে হলো সেই ব্রিজের কথা। ইচ্ছে হলো সেখানে যেতে, তাই 7-5 না ভেবে গেলাম সেখানে। এই কি স্যার, এখানে নিয়ে এলেন যে? একজনকে খুঁজতে। খুঁজে পেলেন? উপমার কথাগুলো বড় অদ্ভুত। কেন যেন মনে হয়
জেনেও না জানার ভান করে, যে ছুটে বেড়ায় শুধু ধরা দিতেই চায় না। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করব। হ্যাঁ করুন। আপনি কি বিবাহিত? একটা মুচকি হেসে জবাব দিলাম। আমার কথা শুনে মেয়েটি মনে হয় খুশি হলো। সে আবারও প্রশ্ন করে, কাউকে ভালোবাসেন? তার কথা শুনে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। মনে পড়ল পুরনো দিনের সেই স্মৃতিগুলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে তার সুখের ঠিকানায়, যেখানে গেলে সে ভালো থাকবে। এখন আর কাউকে ভালোবাসেন না? সেদিকে আর পা বাড়ানো হয়নি, তবে একজনকে খুব করে অনুভব করি। অদ্ভুত বিষয় হলো, সেই মেয়েটির নামও উপমা। আপনার এক্সকে খুব ভালোবাসতেন? বাদ দিন না, সে সুখে আছে এই তো অনেক। আমার ভালোবাসা পূর্ণতা পায়নি তো কি হয়েছে, সে সুখী হলেই হলো। তাকে তো আমি আমার সাথে সুখী দেখতে চেয়েছিলাম, আর সে সুখেই আছে। শুধু মানুষটাই আলাদা, এতে ক্ষতির কি? আমার কথা শুনে মেয়েটি একটা লম্বা শ্বাস ছাড়লো। তারপর আবার কি হলো? উপমা হেসে দেয়। ভাবছি স্যার, কি ভাবছেন? আপনি মানুষটা বড় অদ্ভুত। সাধারণ মানুষ তার প্রেমিক বা প্রেমিকাকে হারালে বা ছেড়ে গেলে অনেক অভিশাপ দেয়, কিন্তু আপনি পুরোই তার উল্টো। হা হা হা, বাদ দিন। আর একটা কথা বলি, এটা থানা নয় যে বারবার অনুমতি নিতে হবে। সেটা বললেই হয়। এত ঝাঁজ দিয়ে কথা বলেন কেন? আরে উপমা আমার সাথে রেগে কথা বলছে, সাহস তো কম নয়। আপনার সাহস তো কম নয়, আমার সাথে রেগে কথা বলেন। এত বড় সাহস কে দিল আপনাকে? উপমা তার মুখটা একদম আমার কাছে এনে বলে, এটা থানা নয় যে আপনাকে ভয় পেয়ে কথা বলবো। বাপরে, মেয়ে তো একেবারে আগুন। এসআই হয়ে ওসিকে ফাপড় দেয়, আমার নাম থাকলো। যাই হোক, বলে ফেলি, আপনি যাকে অনুভব করেন তাকে যদি খুঁজে পান তাহলে কি করবেন? একেবারে বিয়ে, যদি সে রাজি হয়। উপমা মনে হয় আমার কথা শুনে খুশি হলো। এটা ভালো বলেছেন। প্রিয় মানুষকে হারিয়ে যেতে দিতে নেই। একবার হারিয়ে গেলে সারা জীবন আফসোস নিয়ে কাটাতে হয়। নিয়তি বড় অদ্ভুত। কেউ কি আর ইচ্ছে করে তার প্রিয় মানুষটিকে হারায়? তারা নিজের রং বদলিয়ে নতুন রঙের ছোঁয়ায় ডুবে যায়, হারিয়ে যায় সেই রঙের অতল গহ্বরে। জীবনটাই কেটে গেল কষ্টের সাগরে ভেসে, সব সয়ে গেছে। কষ্ট পাবেন না, জীবন এমন এক মুহূর্ত আসবে তখন শুধু সুখ আর সুখ। দেখবেন একদিন সুখের রাজ্যে ভাসছেন, কারণ দুঃখের পরেই আসে সুখ। দুঃখ তো একটা পরীক্ষা মাত্র। আপনার কথাগুলো খুব পরিচিত মনে হচ্ছে। হতেও পারে। আচ্ছা, সেই মেয়েটা যদি দেখতে কুৎসিত হয় তবুও তাকে বিয়ে করবেন? চেহারা দিয়ে আর কি করব? যদি মনটাই হয় বিষাক্ত, সে কুৎসিত হোক না সুন্দর, এতে আমার আসে যায় না। তার মনটা অনেক সুন্দর। একটা মানুষ কতটা ভালো হলে একজনের প্রাণ বাঁচিয়ে তাকে বাঁচতে শেখায়। সে আর যাই হোক, আর 5টা মেয়ের মতো বেইমান হবে না। যদি সে কুৎসিত হয় তাহলে আমার জন্য ভালোই হবে। উপমা অবাক হলো শেষের কথাটি শুনে। কুৎসিত হলে ভালো হবে কেন? কেননা আজকের দিনে পরকীয়া এতটাই বৃদ্ধি পেয়েছে, আর এগুলো সুন্দরী মেয়েরাই করে বেশি। আর বিশেষ করে বউকে নিয়ে বাইরে বের হলে রাস্তার কিছু কুকুরের বাজে নজরে যেতে হয়। কুৎসিত হলে কেউ সেভাবে তাকাবে না। আপনার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা, আপনি যদি তাকেও না পান তাহলে কি আবারও আত্মহত্যা করবেন? উপমার কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। আমি যে আত্মহত্যা করতে চেয়েছিলাম সে জানলো কিভাবে? আমি তো তাকে কখনো বলিনি। আপনি এসব জানলেন কিভাবে? বলছি একটু অপেক্ষা করুন, আমি আসছি। আর যতক্ষণ না আসছি ততক্ষণ এখান থেকে এক পাও সরবেন না, না হলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। এই বলে গাড়ি নিয়ে চলে গেল। বুঝলাম না হঠাৎ তার কি হলো। মেয়েটি আজ বড় অদ্ভুত আচরণ করছে। দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর বাইকের শব্দ শুনলাম। পিছনে তাকিয়ে দেখি সেই পুরনো দিনের মেয়েটি। কালো হুডি পরা, কালো মাস্ক, হুডির টুপি মাথায় দেওয়া, কালো বাইক। সে এসে আমার সামনে দাঁড়ালো। আমি শুধু নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? আমার সামনে দাঁড়িয়ে আছে পুরনো সেই উপমা, যার জন্য আজ আমি বেঁচে রয়েছি। বেঁচে থাকতে তার সাথে আবার দেখা হবে ভাবতে পারিনি কখনো। আমি তাকে দেখাতে বিভোর হয়ে আছি। কখন যে সে সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। এই যে মিস্টার কাবলাকান্ত, কি দেখছেন এভাবে? যেদিনই আপনার সামনে এসে দাঁড়াই সেদিনই এভাবে তাকিয়ে থাকেন। কি ঘটনা বলুন তো? ভালো টালো বাসেন নাকি? আমি তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলাম, এতদিন কোথায় ছিলেন জানেন? পাগলের মতো খুঁজছিলাম আপনাকে, শুধু একবার দেখবো বলে। একটা অচেনা অজানা মেয়েকে খুঁজছেন, তাও আবার পাগলের মতো? কেন? জানি না কেন, তবে আপনাকে দেখার জন্য মনটা
আমার দেউলিয়া হয়ে গেছে। আপনাকে প্রতিদিন এই ব্রিজ এবং চাচার দোকানে খুঁজি, কিন্তু কখনো পাইনি। কিন্তু আজ আপনি আমার সামনে, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে আমার। স্বপ্ন দেখতে হবে না, আমি বাস্তবেই আপনার সামনে দাঁড়িয়ে আছি। বলেন তো, আমাকে কেন খুঁজছিলেন পাগলের মতো? হাত দুটো মুঠো করে ব্রিজের রেলিং এর উপর রেখে আকাশ পানে তাকালাম। আমি জানি না কেন খুঁজছিলাম আপনাকে, তবে খুব করে খুঁজছিলাম। আপনাকে খুঁজতে আমার ভালো লাগে। কারণটা কি শুধুই ভালো লাগার? মেয়েটির দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম। জানা নেই। আচ্ছা, আজ তাহলে আসি। বেঁচে থাকলে আবার দেখা হবে কোনোদিন। মেয়েটির যাওয়ার কথা শুনে হঠাৎ আমার হাসি মুখটা মলিন হয়ে গেল। এতদিন পর খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলবো তাকে। সে চলে যাওয়ার জন্য পিছু ফিরে হাঁটা ধরল। শুনুন, পিছু ডাক শুনে আবার আমার কাছে চলে এলো। যাবেন না প্লিজ? সে চোখ দুটো ছোট ছোট করে বলল। থেকে যাওয়ার তো কারণ খুঁজে পাচ্ছি না। আমি উত্তেজিত হয়ে বলি, কারণ আছে। সে মাথা নাড়িয়ে বলে, কি? আমি একটা শুকনো ঢোক গিলে বললাম, আপনাকে আমি অনুভব করি সব সময়। বাক্যটি বলেই তার উল্টো হয়ে দাঁড়ালাম। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন কোনো সাড়া শব্দ পেলাম না, তখন পিছন ঘুরে তাকালাম, কিন্তু উপমা নেই। গেল কোথায়? তাহলে কি সে আমাকে আবার ছেড়ে গেল? আমার ভাগ্যটাই কি এমন? সুখ নামক শব্দটা আমার জন্য কি হারাম হয়ে গেছে? নিমেষে আমার মনটা খারাপ হয়ে গেল। কেন বারবার এমন হয় আমার সাথে? এই যে মিস্টার ক্যাবলাকান্ত, পেছন ফিরে তাকান। পিছন থেকে কারো কথা শুনে চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি উপমা ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। উপমার কাণ্ড দেখে আমি নির্বাক। এই কাজটা সবসময় ছেলেরা করে থাকে, কিন্তু এখানে উপমা নিজেই। উইল ইউ বি মাই সন্তানের বাবা? উপমার প্রপোজ দেখে আমি টাসকিত। এরকম প্রপোজও কেউ করে? বেশি ঢং না করে ফুলটা নাও। আমি তাড়াতাড়ি ফুলটা নিয়ে উপমাকে তুলে একটু কাছে নিয়ে আসলাম। আজ প্রথম তার হাত ছুঁয়ে দেখলাম। উপমা কিছু না বলে একদম আমার বুকে মাথা রাখলো। এই অনুভূতি ঠিক কতটা গভীর তা বলে বোঝাতে পারবো না। হৃদস্পন্দন একেবারে বেড়ে গেছে। কি হলো, তুমি জড়িয়ে ধরছো না কেন? তার অনুমতি পেয়ে আমিও পরম মমতায় তাকে জড়িয়ে ধরি। আচ্ছা, তুই জানতে আমি তোমাকে খুঁজছিলাম, আর এটাও জানতে তোমাকে খুব মিস করি। হ্যাঁ, সব জানি। কিন্তু কিভাবে? কখনো তো দেখাই হয়নি আমাদের। আমিও অনুভব করে নিয়েছি। উপমাকে বুক থেকে তুলে ওর কপালে একটা চুম্বন করলাম। তারপর নিজ হাতে ওর মাস্ক খুলতে লাগলাম খুব আগ্রহ নিয়ে। হঠাৎ উপমা আমার হাতে হাত রাখে। কি হলো, আটকালে কেন? আমি যদি দেখতে অসুন্দর হই? তাহলে আমার জন্য ভালো। কিন্তু কথায় কথায় আত্মহত্যা করতে চাওয়া মানুষকে আমি বিয়ে করতে পারবো না। সেই ভয় এখন আর নেই। নিজেকে পরিবর্তন করে নিয়েছি। সত্যি তো? বিশ্বাস না হলে তুমি চলে গিয়ে দেখো। এক ফোঁটা পানিও পড়তে দেব না চোখ দিয়ে। তাই? আমি চলে গেলে তুমি কাঁদবেও না? ঠিক আছে, তাহলে চলেই যাচ্ছি। উপমা চলে যেতে ধরলেই ওকে টেনে বুকে জড়িয়ে নিলাম। একজন তো চলে গেছে নিজের ইচ্ছেতে, তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। ঢং। মানুষ বোকা হয় জানতাম, কিন্তু তুমি এতটা ক্যাবলাকান্ত হবে ভাবিনি। তোমাকে যে কি দেখে এত বড় পুলিশ অফিসার বানালো, যে মানুষ একটা মেয়েকে মনের কথা বলতে ভয় পায়, সে কিভাবে চোর খুনির পেছনে দৌড়ায়। উপমার কথা শুনে অজান্তেই হেসে দেই। কি হলো, হাসছো কেন? শোনো, একটা পুরুষ যতই ক্ষমতাধর বা সাহসী হোক না কেন, ভালোবাসার মানুষটির সামনে সে অসহায় হয়ে যায়। সে আর কিছু বলল না। আমি আবারও উপমার মাস্কে হাত দিলাম। এবার আর বাধা দিল না। আস্তে আস্তে নাকের নিচে নামিয়ে ফেললাম। নাকটা একদম খাড়া আর একটু লাল হয়ে আছে, একটু চেনা চেনা লাগছে। এবার পুরোটা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে এক হাত দূরে গিয়ে দাঁড়ালাম। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি আমি। এতদিন যার সাথে সব সময় ডিউটি করতাম, সেই মেয়েটি সেই পুরনো উপমা। সেসব জেনেও চুপ ছিল। তুমি? সে নিশ্চিন্ত হয়ে উত্তর দেয়, হ্যাঁ আমি। এতে তো অবাক হচ্ছ কেন? পছন্দ হয়নি নাকি আমাকে ভালোবাসা যাবে না আমায়? এরকম কিছুই না, কিন্তু তুমি সব জানার পরেও আমাকে বলনি কেন? বললে কি আজ আপনার মনের কথাগুলো জানতে পারতাম? আচ্ছা সরি। হঠাৎ ওর আপনি বলাই বুঝলাম অভিমান করেছে। সে ভেবেছিল তাকে দেখে খুশি হব, কিন্তু তা না করে হয়েছি অবাক। সরি দিয়ে হবে না, শাস্তি তো পেতেই হবে। সে
অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ওকে মারার জন্য হাত তুলতে সে চোখ দুটো বন্ধ করে নিল। আমি আর বিলম্ব না করে ওকে কোলে তুলে নিলাম। উপমা আরো বেশি ভয় পেল, কিন্তু চোখ এখনো বন্ধ। সে ভাবছে কি হচ্ছে এসব। আমি তার নাকের ডগায় আলতো করে একটা চুম্বন করলাম। সঙ্গে সঙ্গে সে চোখের পাতা খুলে তাকায়। কি করছো? মানুষ দেখবে তো। তুমি আবার কবে থেকে মানুষের কথা চিন্তা করা শুরু করলে? এভাবে হেসো না, কন্ট্রোল হারিয়ে ফেলবো। এই খবরদার, রাস্তায় কোনো ভণ্ডামি চলবে না। কে শুনে কার কথা? উপমার দুই চোখের পাতা এবার চুম্বন করলাম। সে লজ্জায় বুকে মাথা লুকালো। তাকে বাইকের উপর বসিয়ে দিলাম। নাও চালাও, বাসায় চলো। উপমা স্টার্ট দিল। আমি পিছনে বসে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখলাম। এতে সে শিউরে ওঠে। মুগ্ধ, কি করছো? প্লিজ। ওর কানের নিচে ঠোঁটের স্পর্শ করলাম। তারপর ঘাট থেকে থুতনি সরিয়ে নিলাম, তবে জড়িয়ে ধরে আছি। আর সে আপন গতিতে বাইক চালাতে শুরু করে। আজ আমার কতটা ভালো লাগছে বলে বোঝানো প্রায় অসম্ভব। প্রিয় মানুষকে কাছে পাওয়ার অনুভূতি আলাদা। আচ্ছা, তুমি কবে থেকে আমায় ভালোবাসো? যবে থেকে আমার অনুভবে তুমি এসেছো। পাগল। সকালবেলা কলিং বেল বাজানোর শব্দে ঘুম ভেঙে গেল। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দেখলাম উপমা দাঁড়িয়ে আছে হাতে বাটি নিয়ে। উপমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মুখের বিরক্তি উবে গেল। উপমাকে দেখে মনটা কেমন যেন খুশিতে ভরে ওঠে। বুকে দুহাত গুজে দিয়ে দরজায় হেলান দিয়ে বললাম, কি ব্যাপার ম্যাডামের আজ আমার বাড়িতে আগমন? উপমা মুখটা ভেঙচি দিয়ে বলল, এমন হিরোদের মতো ভাবনা নিয়ে দরজা থেকে সরে দাঁড়াও, আমি ভেতরে যাব। অজ্ঞতা সে আমাকে ঠেলে ভিতরে ঢুকলো। অমনি আমার হাওয়া ফুস করে বেরিয়ে গেল। তোমার বেডরুম কোনটা? আমি অসহায় ছেলের মতো দেখিয়ে দিলাম। উপমা বাটি নিয়ে চলে গেল আমার রুমে। আমিও তার পিছু পিছু গেলাম। বাটিটা টেবিলের উপর রেখে কোমরে হাত দিয়ে আমাকে আদেশ করলো, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। কি হলো, ব্রাশ করতে এতক্ষণ লাগে? বাথরুমে গিয়ে ব্রাশ করছি আর ভাবছি, বাপরে এই মহিলা বিয়ের আগে এভাবে আদেশ করছে, বিয়ের পর না জানি কি করে। এই মেয়ে তো দেখি আমাকে সব সময় দৌড়ের উপর রাখবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম। বাসায় আমাকে আদেশ করা হচ্ছে তাই না? একবার চলো থানায়, তারপর দেখবে মজা। ইতিমধ্যেই উপমা খাবার প্লেটে বেড়ে ফেলেছে, তাও আবার আমার পছন্দের ভুনা খিচুড়ি। আমি খুশি হয়ে বিছানায় বসলাম। প্লেট হাতে নিয়ে খেতে যাব, অমনি উপমা আমার হাত থেকে প্লেটটা নিয়ে খাইয়ে দিতে লাগলো। তোমার যে হাত কেটেছে এটা আমি জানি, তাই আমি খাইয়ে দিচ্ছি। আমি ওর দিকে একটা মায়াবী চাহনি নিক্ষেপ করে খেতে শুরু করি। মেয়েটা কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে। কখন আবার ঠোঁটের কোণে খাবার আটকে গেলে সেটাকে আলতো করে সরিয়ে দিচ্ছে। এতটা ভালোবাসা আমার কপালে ছিল, কথাটি সত্যি। দুঃখের পরে আসে সুখ। এই, তুমি কাঁদছো কেন? উপমার কথাই হুঁশ হয় আমার। চোখের পানিতে গাল দুটো ভিজে গেছে। খুব ছোটবেলায় এভাবে আদর করে মা খাইয়ে দিত। এভাবে কেউ খাইয়ে দেয় না। কত কাল হয়ে গেল। আজ তোমার এই মায়ের মতো ভালোবাসা দেখে মায়ের কথা মনে পড়ে গেল। উপমা প্লেটটা ডান হাতে নিয়ে বাম হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল। অতীতের কথা ভেবে কি হবে বলো তো? শুধু শুধু মনটাকে কষ্টের সাগরে ভাসিয়ে দেওয়া। এখন ভাববে শুধু বর্তমান নিয়ে। বর্তমানে ভালো থাকলেই ভবিষ্যতে ভালো থাকতে পারবে। আমি উপমাকে জড়িয়ে ধরে বললাম, এই দুনিয়ায় আমার সকল আপনজন আমায় ছেড়ে গেছে। তুমি কখনো আমায় একলা করে যেও না। যাওয়ার আগেই নিজের করে নাও। তাই করতে হবে। আবারও খাইয়ে দিচ্ছে উপমা। হয়েছে, এখন বাকিটুকু খেয়ে নাও। খুব ভালো লাগছে উপমার হাতে খেতে। যেমন মিষ্টি মেয়ে, তেমনি ওর হাতের রান্নাও অতুলনীয়। খাইয়ে দিতে দিতে উপমা বলে ওঠে, শোনো, পুরুষ মানুষ এতটা আবেগী হলে চলে না। পুরুষদের হতে হয় কঠোর, না হলে যে কেউ মন নিয়ে খেলা করবে। খাওয়া শেষ করে উপমা ওঠার সময় বলে, একটা কথা বলি, রাগ করবে না তো? বলো। রাগ করব না। কাল আমি ইচ্ছে করে তোমার হাত কেটে দিয়েছি, যাতে তোমাকে খাইয়ে দিতে পারি। বলেই উপমা পালাতে চাইলেও পারল না। ওর বাম হাত ধরে হ্যাচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিলাম। প্লেটটা মেঝেতে পড়ে গিয়ে ভেঙে একাকার। আমার সাথে শয়তানি তাই না? এবার দেখাচ্ছি মজা। বলেই উপমার ঠোঁটের কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে গেলাম একদম কাছাকাছি। দুজনার নিঃশ্বাস বাড়ি খাচ্ছে ঠোঁটের উপর। মুগ্ধ, কি করছো? আমার হাত কেটে দেওয়ার মজা বোঝাবো। প্লিজ কিছু করো না। আমি কোনো কথা না বলে ওকে কিস করব, তখনই উপমা ওর হাত চার ঠোঁটের মাঝখানে নিয়ে আসে। তারপর আমাকে বিছানায় ধাক্কা দিয়ে দৌড়ে পালাতে গেলেই প্লেটের ভাঙা টুকরো ওর পায়ে বেঁধে যায়। উপমা হালকা আহ বলে
চিৎকার করে মেঝেতে বসে পড়ে। উপমার চিৎকার শুনে আমি ধরফড়িয়ে উঠি। তাড়াতাড়ি উপমার কাছে গিয়ে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিলাম। তারপর ফার্স্ট এইড বক্স এনে মেঝেতে হাঁটু গেড়ে বসি। কাচের অনেকটা অংশই ঢুকে গেছে পায়ে। এটা যদি এমনি এমনি বের করতে যাই তাহলে উপমা পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে চিৎকার করে। তাই প্রথমে কাজটাকে ভালো করে ধরলাম, তারপর এক হাত দিয়ে উপমার গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে আমার ঠোঁট দুটো গভীরভাবে ডুবিয়ে দিলাম। উপমা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল আর ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছিল। ওর ঠোঁটে ঠোঁট রেখেই হ্যাচকা টান দিয়ে বের করে ফেললাম কাচের টুকরো। ও বুঝতেই পারিনি কখন টানবো, কিন্তু কাজটি বের করার সময় ঝাঁকুনি দিয়েছে। এখন মেডিসিন দিয়ে পরিষ্কার করছি। উপমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখনো। ওকে সান্ত্বনা দিয়ে বলি, আরে বাচ্চাদের মতো কাঁদছো কেন? কিচ্ছু হয়নি, এখনই ঠিক হয়ে যাবে। কিন্তু ওর কান্না থামছেই না। পরিষ্কার করে ওর কাটা জায়গায় আলতো করে একটা চুম্বন করলাম, তারপর ব্যান্ডেজ করে দিলাম। এত ছটফট করো কেন সব সময়? ভালো লাগে তাই। উপমা আমার বুকে মাথা দিয়ে বুকে হাত বুলিয়ে দিতে শুরু করে। চলো না বিয়ে করি, আমরা দুজন রিলেশন শুরু করেছি, এটা থানায় জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ভালো বিয়ে করে ফেলি। আর তুমি একটু বেশি রোমান্টিক হচ্ছ, খালি কিস করতে চাও। আমিও তাই ভাবছি। কিস করার জন্য হলেও একটা বউ চাই। উপমা আমার বুকে কিল ঘুষি মারে খানেক। দুদিন পরে থানার সবাইকে জানিয়ে দিলাম আমাদের বিয়ের সিদ্ধান্ত। সবাই মিষ্টি খেতে চাইলো। সবার সামনে যখন আমার আর উপমার বিয়ের কথা বলছিলাম তখন উপমা লজ্জায় সবার সামনে আমার বুকে মুখ লুকিয়েছিল। কিন্তু সে ভুলে গেছে সে আরো বেশি লজ্জায় পড়ার কাজ করলো। সামনে যে এসপি স্যার দাঁড়িয়ে আছে সেটা ও ভুলে গেছে। মেয়েরা এতটা লজ্জাবতী হয়। এখানে যে আমরাও আছি সেদিকে কি খেয়াল আছে? এসপি স্যারের বাক্যটি সুন্দর। উপমা আরো বেশি লজ্জা পেল। আমার আর বুঝতে বাকি রইল না আর কিছুক্ষণ থাকলে উপমা লজ্জার ঠেলায় জ্ঞান হারিয়ে ফেলবে। আমি উপমাকে নিয়ে চলে আসতে যাব, ঠিক তখনই এসপি স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, তোমাদের জন্য শুভকামনা রইল ইয়াং ম্যান। ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমাদের জন্য। আর শোনো, 6 মাস আগে উপমার সৎ মা উপমাকে বের করে দেয় তার আপন বাবার থেকেও যে নেই। যদিও তোমাকে বলার কোনো কারণ নেই, তবুও বলছি, মেয়েটাকে কখনো কষ্ট দিও না। কিছুদিন আগেই অনেক বড় একটা ধাক্কা সামলিয়েছে। এখন পৃথিবীতে ওর আপন বলতে শুধু তুমি। জি স্যার, আপনি চিন্তা করবেন না, আমি উপমাকে সবসময় সুখে রাখার চেষ্টা করব। উত্তরস্বরূপ এসপি স্যার হেসে মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করলো। আমি উপমাকে নিয়ে নিজের কেবিনে চলে আসলাম, চেয়ারে বসিয়ে দিলাম। তুমি খুশি তো? উপমা আমার কপালে আদর দিয়ে বলে, অনেক। জানো, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই ক্রাশ নামক অখাদ্য জিনিসটা খেয়ে ফেলেছিলাম। ভাবছিলাম এত কিউট গুলুমুলু একটা ছেলে আত্মহত্যা করতে যাচ্ছে। ভাবছিলাম তোমার সাথে তখনই প্রেম শুরু করতে, কিন্তু পরে যখন শুনলাম তুমি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছো তখন আর সাহস পাইনি বলার। কিন্তু ভাগ্য কতটা ভালো থাকলে আবার সেই হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পাওয়া যায়। অবশেষে রসগোল্লাটা আমার জামাই হচ্ছে। বাপরে, প্রশংসার কি বাহার! একবার কিউট গুলুমুলু, আবার রসগোল্লাও। আজ আমার আর উপমার বিয়ে। কত সুন্দর করে সাজানো হয়েছে বিয়ে বাড়ি। চারিদিকে কত সুন্দরী রমণী ঘুরছে, কিন্তু কাউকেই দেখতে পারছি না। বউয়ের সোজা কথা, কোনো মেয়ের দিকে তাকালে বাসর ঘরে খাটের তলায় থাকতে হবে। সেই ভয়ে আর কোনো মেয়ের দিকে তাকাতে পারছি না। বিয়ে বাড়িতে উপমার পরিবারের সকলেই রয়েছে, শুধু নেই আমার কেউ। এই নিয়ে আত্মীয়রা কত কানাঘুষা করছে, কারো কথাতেই কান দেয়নি। কারণ সমাজের লোকদের কাজই হচ্ছে মানুষকে কিভাবে ছোট করা যায় সেই চিন্তা করা। আজ আমার পরিবারের কেউ নেই বলেই কথাগুলো শুনতে হচ্ছে। যদি এখানে আমার পরিবার থাকতো তাহলে হয়তো কথাগুলো শুনতে হতো না। এর দোষ আমি কাকে দেব? নিজেকে নাকি নিজের কপালকে? সমাজের কথা চিন্তা করা তো সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন বুঝেছিলাম সমাজ কখনো আমার আপন নয়। আপনি রাস্তায় পড়ে থাকুন, দেখবেন কেউ ওঠাতে আসবে না আপনাকে। আর একটু উপরে উঠুন, দেখবেন নিচে নামানোর লোকের অভাব হবে না। দুদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকুন, দেখবেন কেউ দেখতে আসবে না। আর এলেও তাদেরকেই 1 কাপ চা তৈরি করে দিয়ে বলতে হয়, চাটা খেয়ে যান। সমাজকে আপনি খুব কাছে পাবেন তখনই যখন সুখ আপনার জীবনের প্রতিটি কোণায় ভাসবে। তাই এখন শুধু নিজেকে নিয়েই ভাবতে ভালোবাসি।
অন্যকে নিয়ে ভাবতে গেলে নিজের প্রতি নিজের ভালোবাসা হারিয়ে যাবে। অবশেষে উপমাকে বউ সাজিয়ে নিয়ে আসা হচ্ছে, কিন্তু সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এখনো পায়ের কাটা জায়গা শুকোয়নি, আসতে এখনো অনেকটা পথ বাকি। আমি তাকে ইশারায় ওখানেই দাঁড়াতে বলি, সেও তাই করে। আমি আর বিলম্ব না করে উপমার কাছে গেলাম। সবাই শুধু তাকিয়ে দেখছে। আচমকা উপমাকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করি। সবাই আহাম্মকের মতো তাকিয়ে রয়েছে। কেউ কেউ বলছে, দেখছিস ছেলেটার লজ্জা বলতে কিচ্ছু নেই, এতগুলো মুরব্বীদের সামনে কিভাবে বেহায়ার মতো বউকে কোলে তুলে নিল। সেদিকে কর্ণপাত করিনি। আমার কাছে আমার ভালোবাসার মানুষটার প্রাধান্য সবার আগে। আমি থাকতে আমার প্রিয় মানুষটি কষ্ট পাবে তা কি করে হয়? আমি যদি তার কষ্টটাকে মোচন করতে পারি, তাহলে সে কেন কষ্টটাকে আলিঙ্গন করবে? কিছু কিছু সময় বড়দের কাছে বেয়াদব হতে হয়, না হলে বুঝবেন না সে আপনার জন্য তার মনে কি চিন্তা পোষণ করে রেখেছে। উপমাকে আমার পাশে বসিয়ে দিলাম। লাল রঙের লেহেঙ্গা, মুখে হালকা মেকআপের প্রলেপ, ঠোঁটে লাল লিপস্টিক, সব মিলিয়ে আমার কাছে সে চাঁদের পরি। আমার পাশে বসে একটা মিষ্টি হাসি উপহার দিল উপমা। আমিও মুচকি এসে তাকিয়ে রইলাম উপমার মুখপানে। কি মিষ্টি লাগছে আমার বউটাকে। কিছুক্ষণ পর কাজী ও হুজুর এসে বিয়ে পড়িয়ে দিল। অবশেষে আলহামদুলিল্লাহ ও কবুল বলে ছোট্ট পৃথিবীটাকে আপন করে নিলাম। যখন উপমাকে বলা হয়েছে, বলো মা কবুল। তখন সে কি যে খুশি মনে কবুল বলেছে, সে দৃশ্যটি দেখলেই মনে শান্তির জোয়ার ভাসে। বোঝা গেছে আমার প্রতি তার ভালোবাসার টান কতটুকু। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, হাতে একটা বিরিয়ানির প্যাকেট। এই দিনে মেয়েরা খুব সম্ভবত খাবার ঠিক মতো খায় না। আপনার বিয়েটা যখন পারিবারিকভাবে হবে, তখন মেয়েটা থাকে একেবারে অচেনা। যদি শুরু থেকে মেয়েটির মন পেতে চান, তাহলে বাসর ঘরে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে যান, বউকে সুন্দর করে খাইয়ে দিন। দেখবেন আল্লাহর তরফ থেকে তার মনে আপনার জন্য একটা সুন্দর ভাবনার সৃষ্টি হবে। সে বুঝতে পারবে আপনি ভরসা করার মতো একটা মানুষ পেয়েছি, যে মানুষটা শুরুতেই আমার কেয়ার করছে। অবশ্যই বাকি জীবনটাও তার সর্বোচ্চটা দিয়ে আগলে রাখবে। আপনার এই আচরণে মডার্ন মেয়েটাও নুয়ে যেতে পারে। আল্লাহর নাম নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করি। আমাকে দেখে উপমা মিষ্টি কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম। মুচকি হেসে উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। প্যাকেটটা বিছানায় রেখে বউয়ের পাশে গিয়ে বসি। বউ ইয়া লম্বা ঘোমটা টেনে বসে আছে। ঘোমটা তুলে উপমার কপালে ও দুই চোখের পাতায় আদর দিলাম। ওর চোখে মুখে হাসির ঝলকানি। ও হাসলে যেন হেসে দেয় পৃথিবী। হাত ধুয়ে এসে প্যাকেটটা খুলে খাবার হাতে নিয়ে বললাম, সারাদিন তো বোধহয় কিছু খাওনি, নাও হা করো। এসবের কি দরকার ছিল? আমার তো খেতে পাইনি। তাহলে ফেলে দিয়ে আসি। আরে রাখছো কেন? আজ তোমাকে একেবারে নিজের করে পাবো, এই খুশিতেই তো মন আর পেট দুটোই ভরে গেছে। আর তুমি এতটা ভালোবেসে নিয়ে এসেছো, আমি না খেয়ে পারি? এখন খাইয়ে দাও। মেয়েটার উপর কোনোভাবেই রাগ করা যায় না। হি 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 করে যখন হেসে দেয়, তখন মনে হয় চাঁদটা হাসছে। যার হাসি এতটা মায়াবী, যার মনটা বাচ্চাদের মতো কোমল, তার উপর কি আদৌ রাগ করে থাকা যায়? তার উপর তো একটা কঠিন মনের মানুষও নরম হতে বাধ্য। উপমাকে খাইয়ে দিলাম। সে অনেক তৃপ্তি নিয়ে খেলো। বুঝতে বাকি ছিল না সে সারাদিন এত মানুষের ভিড়ে কিছু খায়নি। সেও আমাকে খাইয়ে দিয়েছে। চলো না একটু ছাদে গিয়ে ঘুরে আসি। আমি কোনো কথা না বলে উপমাকে কোলে তুলে নিয়ে ছাদে গেলাম। দোলনায় বসে উপমাকে কোলে বসিয়ে নিলাম। সে পরমানন্দে আমার বুকে মুখ গুজলো। আমি উপমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দেখো আজকের চাঁদটা কত সুন্দর করে তার কিরণ ছড়াচ্ছে। উপমার কথায় চোখের দৃষ্টি আকাশের দিকে নিক্ষেপ করলাম। সত্যি আজ চাঁদটা একটা গোল থালার আকৃতি ধারণ করেছে, যার কারণে আলোটা একটু বেশি ঠিকরে পড়ছে। জানো চাঁদটা আজ এত বেশি আলো দিচ্ছে কেন? উপমা থুতনিটা আমার বুকে ঘষে বলে, কেন? কারণ তার জ্বালা হচ্ছে তাই। চাঁদটা আমায় অনেক ভালোবাসে, কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করে আরেকটা চাঁদকে বিয়ে করেছি। তাই সে কষ্ট সইতে না পেরে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ইস, তুমিও না বাড়িয়ে বলো সব সময়। লজ্জা পেয়েছে আমার বউরানীটা। বাড়িয়ে বলবো কেন?
চাঁদ আমার চারিদিকটা আলোকিত করলেও আমার জীবনটা তো আলোকিত করতে পারিনি, কিন্তু উপমা হাসান রুহি নামক মিষ্টি মেয়েটা আমার জীবনকে আলোকিত করেছে। তাহলে তুমি বলো আমার কাছে কে বেশি দামি হবে? এই চলো না একটু হেঁটে আসি এই নিশিরাতের পিছঢালা রাস্তায়। হাঁটতে গেলে পায়ে ব্যথা হবে, তাই যখন সুস্থ হবে তখন তোমায় নিয়ে হাঁটবো। না না, আমার ব্যথা হবে না, তোমার কাঁধে হাত রেখে হাঁট। আর তুমি তো আমাকে ধরেই রাখবে, আমি আজকেই হাঁটবো, প্লিজ প্লিজ। উপমার এই ইনোসেন্ট মুখটা দেখে একেবারেই ঘায়েল হয়ে গেলাম। আচ্ছা চলো। খুশিতে উপমা আমার গালে আদর দিয়ে বসে। খুব ভালো লাগে প্রিয় মানুষের এই মিষ্টি আবদার ও পাগলামিগুলো। মেয়েদের বলছি, বিয়ের পরে স্বামীর ভালোবাসা যদি বেশি পেতে চান তাহলে একটু ন্যাকা হবেন, হালকা ন্যাকা সুরে তার কাছে আবদার করবেন, পাগলামি করবেন, দেখবেন সেও আপনার আবদারগুলোকে আপন করে নেবে। তবে এতটাও বেশি ন্যাকামি করবেন না যাতে সে বিরক্ত হয়ে কানের 2 ইঞ্চি নিচে বুলডোজার চালিয়ে দেয়। রাত বাজে 2টো। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয়া কচ্ছপের মতো হাঁটছি আমরা। উপমা আমার কাঁধে হাত রেখে হাঁটছে, আর আমি ওর পিঠ দিয়ে হাত দিয়ে ওর বাম হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। প্রিয় মানুষটা যখন হাতে হাত রেখে হাঁটে তখন সেই অনুভূতির প্রকাশ করা যায় না। চাঁদের পরীটা আইসক্রিম খাবে? এত রাতে আইসক্রিম কোথায় পাবে? সামনে একটা দোকান খোলা রয়েছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। উপমাকে মাঝ রাস্তায় রেখে আইসক্রিম কিনতে গেলাম। এত রাতে কোনো গাড়ি আসবে না, তাই আর কোনো চিন্তা নেই। উপমাও আস্তে আস্তে এগিয়ে আসছে। আইসক্রিম নিয়ে পিছনে ফিরে চোখ বড় বড় হয়ে গেল। একটা গাড়ি ফুল স্পিডে ধেয়ে আসছে উপমার দিকে। উপমাও আপ্রাণ চেষ্টা করছে সরে যেতে। হঠাৎ বুকের ভিতরটা ধুপ করে ওঠে। আইসক্রিম দুটো ফেলে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিলাম। উপমা আমার দিকে এগিয়ে আসছে আর আমি তার দিকে। উপমা আমার বুকে মাথা রেখে অঝোর ধারায় চোখের পানি ফেলছে। বড্ড বেশি ভয় পেয়েছিল মেয়েটা, আর এক মুহূর্ত দেরি করলেই আজ উপমার বড় কোনো ক্ষতি হয়ে যেত। গাড়িটা যখন উপমার খুব কাছাকাছি চলে এসেছিল ঠিক তখনই আমি উপমাকে রাস্তা থেকে সরিয়ে নেই। কাঁদতে কাঁদতে এক সময় উপমা হেঁচকি টানতে শুরু করলো। আমি এতক্ষণ গাড়ির নাম্বার নোট করায় ব্যস্ত ছিলাম। উপমার চোখের পানি মুছে দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে পাগলি, এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? দেখো, কিচ্ছু হয়নি তোমার, আমি তোমার পাশে আছি। আমি থাকতে তোমার কি কোনো ক্ষতি হতে পারে? কিচ্ছু হতে দেব না আমার বউরানীটার। উপমা আমার গালে হাত বুলিয়ে বলল, জানো মুগ্ধ, আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তোমার জীবনটাকে আবারও আধারে ফেলে দিয়ে চলে যাচ্ছি। মেয়েটার কথা শুনে অবাক না হয়ে পারি না। নিজের বিপদের সময় সে চিন্তা করছে আমার কথা, অথচ নিজের চিন্তা মাথাতেই নেই। আমাকে রেখে কোথাও যেতে দিলে তো তুমি যাবে, কোথাও যেতে দিচ্ছি না বউরানী। তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি থেকে যাবে আমার পাশে। এখন প্লিজ কান্না থামাও। দেখো আমাদের কারোর কিছুই হয়নি। অযথা চোখের পানিগুলো নষ্ট করছো তুমি। অন্য কোনো সময় যখন তোমাকে পেটাবো তখন চোখের পানিগুলো ফেলো, এখন চোখের পানিগুলো জমিয়ে রাখো। উপমা আমার বুকে হালকা আঘাত করে বলে, আমাকে মারবে? এত বড় সাহস! তোমাকে টানতে টানতে হাজতে ভরে দেব। তুমি জানো আমি কে? এই অপরাধের জন্য তোমাকে আমি কত বড় শাস্তি দিতে পারি। তুমি কে? আমি হচ্ছে এই শহরের সাব ইন্সপেক্টর। তার থেকে বড় পরিচয় হচ্ছে আমি ওসি সাহেবের বউ। আমি 2 হাত দূরে সরে গেলাম। আকতি সুরে বললাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, আর এমন হবে না। আপনি আমায় ক্ষমা করে দিন, আর কখনোই সাহস দেখাবো না। উপমা আমার অভিনয় দেখে ফিক করে হেসে দেয়। খিলখিল করে হাসছে আমার বউরানীটা। কি যে ভালো লাগছে তার হাসিটা দেখতে। হয়েছে, এখন আমাকে কোলে নিয়ে বাসায় চলো, তাহলেই আর শাস্তি পেতে হবে না। অজ্ঞতা বউকে আবার কোলে নিয়ে হাঁটা ধরি বাসার পথে। বাসায় এসে দুজনে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। পকেট থেকে ফোনটা বের করে কনস্টেবলকে কল করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই সময় আমাকে কল দিবেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার একটা কাজ আছে, তোমাকে একটা গাড়ির নাম্বার দিচ্ছি, খোঁজ করে দেখো কার গাড়ি, আর দেখা পেলেই থানায় নিয়ে আসবে। ওকে, নাম্বারটা দিলাম। ঠিক আছে স্যার, আমি দেখছি। ফোনটা পাশে রেখে উপমার হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে ওর দিকে তাকালাম। মেয়েটির মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ওর মুখে হাত বুলিয়ে বলি, এখনো ভয় পাচ্ছ? এতটা ভয় পেলে চলবে? তুমি তো একজন সাহসী পুলিশ অফিসার, তোমাকে এভাবে ভয় পাওয়া মানায় না। উপমা আবারও 2 ফোঁটা পানি ফেললো। ভয় আর কি নিজের জন্য হচ্ছে,
ভয় হয় তোমায় নিয়ে। একবার তো সামনে নিয়েছো, তখন তো আমি সাহায্য করেছিলাম, কিন্তু এবার যদি আমি হারিয়ে যাই তাহলে তোমার কি হবে? উপমার চোখের পানি মুছে দিলাম। তুমি শুধু শুধু এসব ফালতু চিন্তা করছো। তোমার কি হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। আমার মনে হয় এটা একটা ইচ্ছাকৃত ষড়যন্ত্র। কিভাবে বুঝলে? আমি প্রথমে ভেবেছিলাম গাড়িটা ব্রেক ফেল করেছে, কিন্তু পরে যখন দেখলাম গাড়িটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তখন আর বুঝতে বাকি রইল না এটা তোমাকে মারার একটা পরিকল্পনা। আমি কার কি ক্ষতি করেছি যে আমায় মারবে? পুলিশ জয়েন করার পর তো কোনো অপরাধীকেও ধরিনি, তাহলে আমাকে মারার মতো কে থাকবে? আমি যেটা আন্দাজ করছি, যদি সেটা হয় তাহলে একদম শেষ করে ফেলবো তাকে। কাকে শেষ করবা তুমি? বাদ দাও, এখন ঘুমাবে, চলো। উপমা আহ্লাদি কণ্ঠে বলল। আজকে রাতে কেউ ঘুমায়, আমাকে আদর করবা না? উপমার কপাল থেকে কয়েকটা চুল সরিয়ে দিয়ে বললাম, আজ তোমার উপর অনেক ধকল গেছে, এখন একটু বিশ্রাম করো। আদর তো সারা জীবনই করতে পারবো। উপমা ভেঙচি কেটে বলল। বিয়ের আগে কত চাপাবাজি, আমাকে দেখলে রোম্যান্স করতে ইচ্ছে করে, এটা করতে ইচ্ছে করে, ওটা করতে ইচ্ছে করে, এখন মেতেই পড়েছে। বাপরে, মেয়ে তো দেখি সাংঘাতিক। আমার পুরুষত্বের দিকে আঙুল তুলেছে, এটা তো মেনে নেওয়া যায় না। মুহূর্তের মধ্যেই উপমাকে বিছানায় চেপে ধরে ঠোঁটে মুখে ইচ্ছে মতো আদর করতে লাগলাম। তারপর দীর্ঘ সময় নিয়ে একটা ওয়ানডে ম্যাচ খেললাম। যা ডোজ দিয়েছি তাতে মনে হয় না উপমা বিছানা থেকে উঠে হাঁটতে পারবে। এদিকে উপমা শুধু ফুঁসছে, বেচারি কিছু বলতেও পারছে না। হা হা হা, বেশি ভাব নিতে গিয়ে ফাটা বাসের চিপায় পড়ছে। শয়তান, খবিস, হনুমান, গন্ডার, জিরাফ, লেজকাটা বানর, আদর করতে বলেছি বলে এভাবে? এখন আমি হাঁটবো কিভাবে? তোমার ঘাড়ে চেপে সারা দুনিয়া ঘুরবো বলে দিলাম। হা হা হা, ছেলেদের পুরুষত্বের দিকে আঙুল তুললে ছেলেরা এতটাই ক্ষেপে যায়। তোমাকে আমি পুলিশে দেব। এই মেয়ে কথায় কথায় শুধু পুলিশের ভয় দেখায়। ওর মাথার তার কি ঢিলে হয়ে গেছে? হয়েছে, এবার ঘুমাও, অনেক রাত হয়েছে। আসো, তোমাকে নিয়ে বুকে ঘুমাবো। না, আমি তোমার বুকে ঘুমাবো না। বলেই উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে। ওকে ভয় না দেখালে হবে না। বলি, মনে কি ভয় ডর বলতে কিছু নেই? ওয়ানডে ম্যাচ খেললাম, এবার কিন্তু টেস্ট ম্যাচ খেলবো। বলতে দেরি, কিন্তু বুকে মুখ লুকাতে দেরি হলো না। পাগলিটার পাগলামি দেখতেই ভালো লাগে। একটু পর বুকে পিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা পাচ্ছি। তাকিয়ে দেখি উপমা আমার বুকে কামড় বসিয়েছে। ওকে মুখ বরাবর তুললাম। খানিকটা সময় দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর উপমার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বুকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এখন আর দুষ্টুমি নয় বৌরানী, এবার ঘুমাও, না হলে আমি রেগে যাব। বলে কপালে আরো একটা আদর দিলাম। এবার আমার বৌরানীটা একটু শান্ত হলো। ওর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করি। এরপর আস্তে আস্তে দুজনে হারিয়ে গেলাম ঘুম রাজ্যের অতল গহ্বরে। অতীতকে অতীতই থাকতে দিন। একে মনে করে নিজের জীবনটাকে বিষাক্ত করবেন না। নিজের অতীত বর্তমান জীবন সঙ্গীকে বলবেন না। সে যদি আপনার জন্য পারফেক্ট না হয়, সে যদি আপনাকে বুঝতে না পারে, তাহলে দেখবেন কোনো একদিন সে আপনার অতীত তুলে খোঁটা দিতে ভুলবে না। কি দরকার নিজের অতীতকে টেনে আনার? অতীতটা লুকিয়ে যদি জীবনটা সুখের হয় তাহলে ক্ষতি কি? সবাই তো আর উপমা নয় যে আপনাকে আপনার মতো করে বুঝবে। আর একটা কথা, সবসময় আফসোস করে এমন মেয়ে কখনো বিয়ে করবেন না, তাহলে জীবনে সুখী তো হতে পারবেনই না, উল্টো জীবনটা জাহান্নামে পরিণত হবে। আমাদের বিয়ে উপলক্ষে ছুটি দিয়েছে, তাই কয়েকদিন ডিউটিতে যাব না। বিয়ের 2 দিন পরে সকালে নাস্তা করেছিলাম, তখনই কনস্টেবলের কল। স্যার, সবকিছু জানা গেছে। কে এইসবের মূলে রয়েছে, আর সেই গাড়ির ড্রাইভার এখন হাজতে, ও টাকা নিয়ে মানুষ খুন করে। কার কাজ এটা? ওর কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠল। একটা মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? আমিও থানায় গিয়ে নিশ্চিত হয়ে নিলাম। তারপর বাসায় এসে উপমার হাত ধরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে চালাতে শুরু করলাম। সে হাজারবার জিজ্ঞেস করছে, আমরা কোথায় যাচ্ছি? কোনো কথার জবাব না দিয়ে চুপ রইলাম। উপমার বাবার বাসায় বসে আছি। আমার পাশে উপমা বসে আছে এবং সামনে শ্বশুর শাশুড়ি। শাশুড়ি বললে ভুল হবে, তিনি একজন অমানুষ। সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে আমি কিছু বলবো বলে। আমি শুধু চেষ্টা করছি নিজের রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে। একসময় উপমা বলেই ফেললো, কি হয়েছে মুগ্ধ? তুমি এইভাবে আমাকে না বলে বাবার বাসায় নিয়ে এসেছো কেন? আর বাবা মাকে সামনে বসিয়ে রেখেছো, কিছুই বলছো না যে? এবার শ্বশুর মশাইও বলে ওঠে, জামাই বাবাজি, তোমাকে চিন্তিত মনে হচ্ছে, আর তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি রেগে আছো। কি হয়েছে বাবা, বলো আমাকে। আমার মেয়ে কি কোনো অপরাধ করেছে? আমি একবার উপমার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে শ্বশুর মশাইয়ের দিকে তাকালাম।
সুষ্ঠুভাবে বললাম, অপরাধ আপনার মেয়ে নয়, করেছে আপনার ঘরের বউ। আমার মুখে এ ধরনের বাক্য শুনে সবাই কিঞ্চিত অবাক হয়েছে বটে। শ্বশুর মশাই হয়তো ভাবতে শুরু করেছে ছেলেটার বিয়ে হতে না হতে বেয়াদবি শুরু করেছে। উপমা আমার হাত টেনে বলল, এইসব কি যাতা বলছো মুগ্ধ? উনি আমার মা হয়, আর সম্পর্কে তোমার শাশুড়ি হয়, আর শাশুড়ির সঙ্গে এভাবে কেউ কথা বলে? উপমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি উপহার দিলাম। মেয়েটা বড্ড অভিনয় করতে জানে। আর কত অভিনয় করবে ভালো থাকার, নিজেকে খুশি রাখার, আর কত মিথ্যা হাসি দেবে এই মুখ দিয়ে। এবার উপমার মুখটা মলিন হয়ে গেল। শ্বশুর মশাই আমার কথার আগাগোড়া কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। এবার শ্বশুরের দিকে এগিয়ে গেলাম। মেয়েকে জন্ম দিয়ে নিজের দায়িত্বটা গুটিয়ে নিয়েছেন। দিন শেষে যখন বাড়ি ফিরতেন তখন কি একবারের জন্যও মেয়েটার ঘরে গিয়ে জিজ্ঞেস করছেন, মা আজ তোর দিনটা কেমন কাটলো, ঠিক মতো খাবার খেয়েছিস তো? জিজ্ঞেস করেছিলেন কখনো? আমার সম্মানিত শ্বশুর মাথাটা নিচু করে নিলেন। আমি আবারও বলতে শুরু করি, উপমার জন্মের সময় নাকি ওর মা মারা যায়। তারপর উপমার দেখাশোনার জন্য দ্বিতীয় বিয়ে করেন। সকালে কাজে যান নিশ্চিন্ত হয়ে, এই ভেবে যে আপনার বউ উপমার দেখাশোনা করবে। দেখাশোনা করেছে ঠিকই, আর সেটা এমন ভাবে দেখেছে যে মেয়েটা মানসিকভাবে পাগল হয়ে যায়। যতই বড় হতে থাকে তাকে ততই কষ্ট দেয়। যখন সে নিজের মানসিক শান্তির খোঁজে বাইরে যায় তখন শুনতে হয় সে নাকি বাইরে ফষ্টি নষ্টি করে বেড়ায়। এরপরও আপনার মেয়ে তার বিরুদ্ধে আপনাকে কিছু বলেনি। কেন জানেন? কারণ সে আপনার মতো নির্বোধ নয়। জন্ম দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বাচ্চাদের ভালোবাসতে হয়, না হলে তারা বকে যায়। কিন্তু উপমা নিজেকে সঠিক রাস্তায় ঠিকই রেখেছে। আপনারা তো পিতামাতা নামের কলঙ্ক। কথাগুলো শুনে শ্বশুরের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, আর আগুন ঝরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার বউয়ের দিকে। মিসেস হাসান একটু চুপসে গেছে। শ্বশুর মশাই মিসেস হাসানের কাছে গেলেন। মুগ্ধ যেগুলো বলেছে সেগুলো কি সত্যি? হাসান চুপ করে রইলেন। কি হলো, চুপ করে আছো কেন? এখন চিৎকার করে লাভ নেই, এখনো তো আসল কথা বলিই নাই। এবার সবাই আরো ভ্রু কুচকে তাকালো আমার দিকে। উপমা আমায় প্রশ্ন করলো, আসল কথা মানে? তুমি ক্লিয়ার করে বলো তো বাবা। শ্বশুরের কথায় তার সামনে গেলাম। আমাদের বাসরাতে আপনার মেয়ের ইচ্ছে ছিল তাকে নিয়ে বাইরে হাঁটতে, গিয়েও ছিলাম। আর সেখানেই উপমাকে মারার চেষ্টা করে গাড়ি চাপা দিয়ে, সেটার কেউ নয়, করেছে আপনার স্ত্রী। শুধুমাত্র আপনি আপনার সম্পত্তি আপনার মেয়ের নামে দিয়েছেন বলে। আমার কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে মিস্টার হাসান মিসেস হাসানকে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারে। টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন। উপমা দৌড়ে গিয়ে মিসেস হাসানকে তুললেন। বাবা, এটা কি করছো তুমি? এটা অনেক আগেই করা উচিত ছিল আমার। টাকার লোভ মানুষকে এতটা নিচে নামাতে পারে, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। মিসেস হাসানের প্রতি এই ব্যবহারে আমার এতটুকু খারাপ লাগছে না। আমি আরো তার সামনে গিয়ে বললাম, আপনার ভাগ্য ভালো যে উপমার কোনো ক্ষতি হয়নি, তাই শুধুমাত্র শাশুড়ি বলে ছেড়ে দিলাম। আর যদি উপমার শরীরে এতটুকু আঁচড় লাগতো না, তাহলে ভুলে যেতাম আমি আইনের লোক, নিজ হাতে আপনাকে মেরে ফেলতাম। আর পরবর্তী সময়ে যদি এই ভুল করার চেষ্টাও করেন, তাহলে আমার থেকে নিকৃষ্ট আর কেউ হবে না। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে মিসেস হাসান এবং উপমা দুজনেই ভয় পেল। উপমা আমার কাছে এসে আমার দুই চোয়ালে হাত রেখে বলল, প্লিজ তুমি শান্ত হও, দেখো আমার তো কিছুই হয়নি। উপমার কাজ জড়িয়ে ধরে শ্বশুরকে বললাম, বাবা আপনার যা সম্পত্তি আছে সব আপনার স্ত্রীকে দিয়ে দিন। দুজনে চাকরি করি, আলহামদুলিল্লাহ সুখেই কাটাতে পারবো আমাদের জীবন। আর শাশুড়ি মা, আপনাকে বলছি, মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আপনার মেয়েকে দেখে শিখে নিন। আপনি তাকে এত কষ্ট দেওয়ার পরেও সে আপনাকে শ্রদ্ধা করতে ভুলেনি, নীরবে ভালোবেসে গেছে। যখন চলে আসতে যাব তখনই উপমা আমাকে টেনে ধরে। পিছনে তাকিয়ে দেখি শাশুড়ি মা উপমার পা জড়িয়ে ধরেছে আর হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। মা, তুই আমাকে ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। তুই আমাকে ক্ষমা না করলে তোর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তার চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়েই চলেছে। উপমা জানে এখন তার প্রতি সহানুভূতি দেখালে আমি রেগে যাব, তাই সে আমার দিকে তাকালো মায়া ভরা দৃষ্টি নিয়ে। আমিও ইশারায় বললাম, তাকে সামলে নাও। উপমা
আমার অনুমতি পেয়ে মিসেস হাসানকে তুলে বুকে জড়িয়ে নিল। মানুষ ভুল করতেই পারে, সেটা হোক বড় বা ছোট ভুল। প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন, দেখবেন আপনার প্রতিপক্ষ নিজেই লজ্জিত হয়ে যাবে। আপনি যদি তার সাথে লড়াই না করেন তাহলে সে জিতবে কিভাবে? আর যদি লড়াই না হয় তাহলে সে একা একা কিভাবে লড়াই করবে? সে যদি চেয়েও লড়াই করতে না পারে তাহলে সে নিজেই লজ্জিত হয়ে যাবে। হার মেনে নিতে বাধ্য সে। সেখান থেকে বেরিয়ে বাড়ি আসছিলাম, মাঝ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। ভিড় ঠেলে গিয়ে দেখলাম আর কেউ নয়, দুর্ঘটনা হয়েছে আমার ভাইয়ের সাথে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়, অথচ আশেপাশের লোকজন তামাশা দেখতে ব্যস্ত। কেউ কেউ করছে ভিডিও, আবার কেউ গেছে লাইভে। ভাই, আমাদের সমাজটা এমনই, তাদেরকে আপনার বিপদে পাশে পাবেন না, পাবেন সুখের সময়। ভাইয়া আমাকে দেখে হাত দিয়ে ইশারা করলো, হয়তো ডাকছে। আমি সব রাগ অভিমান ছেড়ে ফেলে দৌড়ে গেলাম ভাইয়ের কাছে। তার মাথাটা আমার কোলে তুলে নিলাম। ভাইয়া আমার হাত দুটো মুঠো করে নিয়ে ভাঙা কণ্ঠে অনেক কথা বলল। ভাইয়ার কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। পৃথিবীটা শুধু ঘুরছে। শিখা আমার জন্য নিজের জীবনটা এভাবে শেষ করে দিল, আর আমি স্বার্থপরের মতো তাকে একলা ফেলে চলে এসেছিলাম। ভাইয়ার মৃতদেহটা আমার কোলে। তার মৃত্যুর আগে আমাকে কিছু কথা বলে গিয়েছে, যেগুলো শুনে আমার শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেছে। তার কথাগুলো ছিল, ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস। তোর উপর অনেক অন্যায় করেছি আমি, জানি আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি, তোর জীবনটাও শেষ করে দিয়েছি আমি। এই অপরাধের ক্ষমা হবে কি না জানি না। শিখা তোর সাথে কখনো অভিনয় করেনি, আমি তাকে অভিনয় করতে বাধ্য করেছি। মেয়েটা তোকে সত্যি ভালোবাসে রে ভাই। আজ আমার কারণে তোদের এই বিচ্ছেদ। তুই দয়া করে শিখার সাথে দেখা কর, ওর অবস্থা খুবই খারাপ। শিখা তোকে ঠকায়নি, সে তোর সুখের জন্য, তোর ভালোর জন্য নিজের জীবনটা জাহান্নামে পরিণত করেছে। ভাইয়ার কথা বলতে কষ্ট হচ্ছে, তবু সে কথা বলেই যাচ্ছে। আর এদিকে আমার মাথা শুধু ঘুরছে। ভাইয়ার কথার কোনো মানে আমি বুঝতে পারছি না। আমি বললাম, এসব কথা পরে হবে, আগে তুই হাসপাতালে চল। ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি হয়তো আর বাঁচবো না, এতটাই পাপের ভার বেশি হয়েছে আবার। বলতে না বলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমার কোলে। সত্যি বলতে ওর মৃত্যুতে খুব একটা কষ্ট হলো না আমার। সব সমস্যা মিটিয়ে উপমাকে নিয়ে বাড়িতে নিয়ে গেলাম। ভাইয়ার লাশ। আবার সে অবহেলিত হওয়া বাড়িতে ফিরবো ভাবিনি কখনো। সময় কত কিছুই না করতে বাধ্য করে। বাড়ির ভিতরে ঢুকে তাকিয়ে রইলাম চারিদিকে, কোথাও কেউ নেই। বাড়িটা কেমন মৃত হয়ে গেছে। কোথায় তুমি? আমি ডাকার কিছু মুহূর্ত পরেই ঘর থেকে বেরিয়ে এলো মা। আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দেয় আমার মুখ। বাবা, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? কিভাবে মাকে ছাড়া থাকতে পারলি? বলেই হু হু করে কেঁদে ওঠে। মা, কান্না থামাও, একটা খারাপ সংবাদ আছে। মা এবার হেঁচকি তুলে বলল, তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? তেমন কিছু না, বাইরে তোমার বড় ছেলের লাশ রয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ভাইয়ার মৃত্যুর খবর শুনে মায়ের তেমন কোনো হেলদল পেলাম না। আশ্চর্য, নিজের ছেলের মৃত্যুতে মায়ের এতটুকু কষ্ট নেই। ওর মতো কোলাঙ্গার বেঁচে থাকার অধিকার রাখে না। আমি ওকে অভিশাপ দিয়েছিলাম যেন গাড়ির নিচে পড়ে মরে। আল্লাহ আমার কথা শুনেছে। বুঝতে পারছি মায়ের মাথা ঠিক নেই। এদিকে বাবাও বাড়ি নেই, শিখাকেও দেখছি না। বাবাকে কল করে ডাকা হলো। আস্তে আস্তে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চলে এলো। দাফনের কাজ শেষ করে আবার বাড়িতে ফিরলাম। মা মুখে শাড়ির আঁচল গুজে কাঁদছে। হাজার হোক মাই তো, সন্তান যতই অপরাধ করুক মায়ের কাছে সে ক্ষমা পাবেই। বাবা সবসময় কেমন অপরাধীর চোখে আমার দিকে তাকিয়ে আছে। মায়ের অবস্থা তেমন একটা ভালো নয়। উপমাকে নিয়ে মায়ের পাশে বসলাম। উপমাকে দেখিয়ে বললাম, মা, তোমার বৌমা। উপমা মাকে সালাম দিল। মাও চোখের পানি মুছে উপমার থুতনিতে হাত রেখে বলল, অনেক মিষ্টি আমার বৌমা। কবে বিয়ে করলি তোরা? অল্প কিছুদিন আগে। তা মা, শিখাকে দেখছি না যে? শিখার কথা বলতেই মায়ের মুখটা একটু বেশি মলিন হয়ে গেল বোধহয়। শিখা আর তোর ভাইয়ার ডিভোর্স হয়েছে। কথা শুনে মনটা ধুপ করে উঠল। ডিভোর্স? কিন্তু কেন? মা এবার কেঁদেই ফেললো। হঠাৎ বাবা বলে ওঠে, তোর মার বলার অবস্থায় নেই। আমি বলছি, তুই যখন বাড়ি ছেড়ে চলে যাস তারপর থেকে শিখার ওপর অত্যাচার করত, কারণ শিখা তাকে স্বামী হিসাবে মানতে নারাজ। শিখা তোকে ঠকায়নি বাবা।
আবির মানে তোর বড় ভাই তোকে মেরে ফেলার হুমকি দিয়ে শিখাকে ভয় দেখিয়ে বিয়ে করেছে। এগুলো আমরা জানতে পারি কিছুদিন আগে। আর শিখা তোর মৃত্যুর ভয়ে ওই জানোয়ারটাকে বিয়ে করে ফেলে। নিজের জীবনের শখ আহ্লাদ, তোকে নিয়ে দেখা সব স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে। তখন আমরাও তোকে ভুল বুঝেছিলাম, কারণ আবির শিখাকে দিয়ে বলেছিল তুই নাকি শিখার সাথে প্রতারণা করেছিস। তোকে নানানভাবে আমাদের সামনে খারাপ করেছে। তারপর তুই যখন চলে গেলি তখন শিখার প্রতি শুরু হলো আবিরের অত্যাচার। জোর করে আমার থেকে সব সম্পত্তি লিখে নেয়। তারপর প্রতি রাতে নেশা করে বাড়িতে এসে শিখাকে মারতো। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বলেই হু হু করে কেঁদে ওঠে বাবা। চোখের পানি যেন বাদ মানছে না। আমি যতই বাবার কথা শুনছি ততই বুকটা চিনচিন করে উঠছে। তোমাদেরও কি? নেশা করে শিখাকে তো মারতোই, আমরা বাধা দিলে আমাদেরকেও মারতো সে। বাবার এই কথাটি শুনে রাগে চোখ দুটো বন্ধ হয়ে গেল। ইচ্ছে করছে জানোয়ারটাকে কবর থেকে তুলে আবার মেরে ফেলি। বাবা আবার বলতে শুরু করলো, নেশা তো করতোই, সাথে বাড়িতে মেয়েও নিয়ে আসতো আর শিখাকে ঘরের বাইরে বের করে দিত। শিখা আবিরের হাজারো লাথি খেয়ে পড়ে থাকতো। একটা সময় আমরা সবাই মিলে ওদের ডিভোর্স করিয়ে দেই। মেয়েটা প্রায় মরতে বসেছিল। প্রতি রাতে তোর ছবি জড়িয়ে ধরে অঝোর ধারায় কান্না করত। মেয়েটা আজও তোর ছবি দেখে চোখের পানি ফেলে। মেয়েটা শুধু কষ্টই পেয়ে গেল রে বাবা। শুধু তোর জীবনের কথা ভেবে মেয়েটা নিজের জীবনটাই জাহান্নাম করে দিল। ওদের ডিভোর্স করিয়ে দেওয়ার পরে ভেবেছিলাম ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দেব আমরা, কিন্তু তার আগেই ঘটে গেল আরো একটা দুর্ঘটনা। শিখার মুখে শুনেছি কয়েকদিন আগে নাকি রাস্তায় তোর মতো কাউকে দেখে আর তাই তার কাছে ছুটে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এপাশ ওপাশ না দেখেই হুট করে রাস্তায় চলে যাওয়ায় প্রাইভেট কারের সাথে ধাক্কা খায়। পা দুটো একটুর জন্য বেঁচে গেছে। বাবার কথাগুলো শুনে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। হঠাৎ খেয়াল করলাম গাল দুটো ভিজে গেছে। আজ চোখ দুটো বেইমানি করছে নিজের সাথে। যাকে ভুল বুঝে দূরে চলে গেলাম সেই কিনা আমার জন্য এত কিছু। উপমার দিকে তাকিয়ে দেখি উপমা ও নীরবে চোখের পানি ফেলছে। একটা মানুষ কতটা ভালোবাসলে তার ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটা এভাবে বিষিয়ে তুলতে পারে। আমি আর সেখানে না থেকে নিজের সেই অযত্নে রেখে যাওয়া ঘরে গেলাম। ঘরটা এখনো ঠিক আগের মতোই রয়েছে। দেয়ালে চারিদিকে আমার আর শিখার ছবি টাঙানো। শিখার সাথে কাটানো সব মুহূর্তগুলো এই চার দেয়ালে টাঙানো রয়েছে। ভেবেছিলাম ছবিগুলো হয়তো থাকবে না। এখন আর বুঝতে বাকি নেই যেদিন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন কেন শিখা চোখের পানি ফেলেছিল নিঃশব্দে। হয়তো সে চেয়েছিল আমি তাকে যেন একা করে চলে না যাই। আমি হয়তো তাকে ভালোবাসতেই পারিনি। তা না হলে তার চোখের ভাষা বুঝতে পারিনি কিভাবে আমি এতটাই স্বার্থপর হয়েছিলাম সেদিন। একটু পর উপমা আমার পাশে এসে বসে। সেও অবাক হয়ে তাকিয়ে রয়েছে দেয়ালের দিকে। আমার কাঁধে হাত রেখে বলে, এইভাবে ভেঙে পড়ছো কেন? সময় আর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের অবস্থানটাকে ঠিক রেখে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। উপমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ভেবেছিলাম আর কি হয়ে গেছে। আমি শিখাকে আদৌ বুঝতেই পারিনি। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। উপমার এইরূপ কথার কোনো মানে বুঝলাম না। আমি আহাম্মকের মতো প্রশ্ন করলাম, কি বলছো আর না বলছো মাথা ঠিক আছে তোমার? ভেবে কথা বলছো তো? আমি কোনো কথা না ভেবে বলি না। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমিই তা করবে। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। নিজের ভুলের জন্য যেটা হয় সেটাকে সংশোধন করে নিতে হয়। চলো আমরা শিখা আপুর কাছে যাই। আমি উপমাকে যত দেখি ততই অবাক হই। মেয়েটা এমন কেন? জীবনে এরকম দোটানায় পড়বো সেটা চিন্তারও অধিক বাহিরে। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিখার ঘরের সামনে। পাশে রয়েছে শিখার মা। ভিতরে যাওয়ার জন্য মনটা ছটফট করলেও পা দুটো এগোতে চাইছে না। কোন মুখে তার সামনে দাঁড়াবো আমি? স্বার্থপরের মতো তাকে একলা ফেলে পালিয়ে গিয়েছিলাম। এখন বউসহ এসেছি তার সাথে দেখা করতে। অবশেষে
উপমা আমাকে ধরে নিয়ে গেল ঘরের ভিতরে। এত বছর পর শিখাকে দেখে মনটা কেমন উত্তেজিত হয়ে ওঠে। শিখা সিলিং ফ্যানের দিকে এক পলকে তাকিয়ে রয়েছে, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে নিঃশব্দে। আমরা ঘরে প্রবেশ করেছি, এখনো টের পাইনি সে। শিখার দুটো পায়ে ব্যান্ডেজ পেঁচিয়ে রেখেছে। শিখার মা শিখার পাশে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল, দেখ মা শিখা, তোর সাথে কারা দেখা করতে এসেছে। এবার শিখা চোখের পলক ফেলে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমাকে দেখেই শিখা ফোপাতে শুরু করে, কিন্তু চোখে পানি নেই। একটু পর চোখ দিয়ে আবার পানি পড়তে শুরু করে। শুনেছি কথাও বলতে পারে না ঠিক মতো। শিখা তার একটা হাত আমার দিকে বাড়িয়ে ইশারায় ডাকে। শিখার চোখের পানিগুলো আমার একদম ভেঙে দিচ্ছিল। এ কোন দোটানায় পড়লাম আমি? নিয়তি এত নিঠুর। শিখা তখনই যদি বলতো সবকিছু, তাহলে হয়তো কিছু করতে পারতাম না। তবে তাকে নিয়ে চুপিসারে পালাতে তো পারতাম, দুজনের জীবন বাঁচাতে। আজ ওর বোকামির কারণে মানুষ বিপদে পড়লে আপনা আপনি নির্বোধের মতো কাজ করে বসে। আফসোস করেই বা কি হবে? এখন আফসোস করলে খামোখা ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেওয়ার মতো বোকামি করা হবে। কারো জীবনকে একেবারে বিষিয়ে দিতে আফসোস শব্দটাই যথেষ্ট। আফসোস যারা করে তারা কখনো জীবনের স্বাদ পায় না। তারা ভাবে, ইস, জিনিসটা কেন যে ছেড়ে আসলাম, যদি চাইতাম তাহলে পাইতাম। এই ভেবেই সেখানে নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু চিন্তা করে না যে আমি যেটা পারিনি সেটাকে আবার অর্জন করতে চেষ্টা করব। আমি শিখার এমন নীরব আর্তনাদ দেখে উপমার দিকে তাকালাম। উপমা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, যাও, যাকে কাঁদিয়েছো তার চোখের পানি মুছে দাও। আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম, শিখার পাশে বসে তার চোখের পানি মুছে দিলাম। আজ কতদিন পর শিখাকে স্পর্শ করলাম। শিখা আমার গালে হাত বুলিয়ে ভাঙা কণ্ঠে বলল, কেমন আছো গুড্ডু? আজও তার মুখে তার দেওয়া নামটা শুনতে পাবো ভাবতে পারিনি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? শিখা ও উপমার মতোই মিষ্টি হাসি দিয়ে বলল, ভালো আছি। আশ্চর্য হতে বাধ্য হই আমি। শিখার কথায় এতটুকু ও অভিমানের ছাপ নেই, অথচ আমি তাকে ফেলে গিয়েছিলাম। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়, পাই বা না পাই সে সুখী হোক। এবার উপমা এসে শিখাকে ধরে বসিয়ে দিল। শিখা কৌতূহলী দৃষ্টিতে উপমাকে দেখছে, জিজ্ঞেস করেই বসলো, তুমি কে? আমি উপমার দিকে তাকালাম, আর উপমাও। উপমা আমার বউ। শিখা মুখে হাসি রেখা রেখেই বলল, বাহ, কি মিষ্টি একটা মেয়েকে বিয়ে করেছো। কথাটি বলেই উপমার মাথায় এবং মুখে হাত বুলিয়ে দিল। শিখা আবারও বলে ওঠে, শোনো বোন, মুগ্ধর মতো সুন্দর মনের মানুষ খুব কম পাবে। ও যাকে ভালোবাসে তাকে একেবারে মনের গভীর থেকে ভালোবাসে। আমার মতো ওকে কখনো কষ্ট দিও না। এতক্ষণ শিখার কথায় অভিমানকে খুঁজে না পেলেও এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আমার বিয়ের কথা শুনে সে একটু হলেও অভিমান করেছে। মানুষ অনেক কিছু সইতে পারলেও ভালোবাসার মানুষের পাশে কাউকে খুব সহজে সইতে পারে না। উপমা শিখাকে উদ্দেশ্য করে বলে, আপু, তুমি একটু বসো, আমরা আসছি। উপমা আমাকে এবং আন্টিকে ঘরের বাইরে নিয়ে এলো। ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। উপমার এরূপ কাজের কোনো মানেই বুঝলাম না। কি হলো? উপমা এভাবে এখানে নিয়ে এলে কেন? বলছি। আচ্ছা আন্টি, আপনি বলেন তো, শিখা আপুর জন্য ছেলে দেখেছেন? আন্টি উপমার কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এসেছিল দুটো সম্বন্ধ, কিন্তু ভাঙা পা দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাছাড়া আমিও চাই না আর কোথাও বিয়ে দিতে। এমনিতে মেয়েটা আমার মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রতিনিয়ত। তার উপর যদি ওকে আবার বিয়ে দিই, সেখানে যে ওকে কষ্ট দেবে না তার কোনো নিশ্চয়তা নেই। মা, আন্টি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনার আপত্তি না থাকে তাহলে বলতে পারি। হ্যাঁ বলো। আমি আসলে চাচ্ছি আমি আর শিখা আপু একসঙ্গে থাকতে। উপমার কথা শুনে আন্টি এবং আমি দুজনেই অবাক হই। একসঙ্গে থাকতে মানে হচ্ছে মুগ্ধ শিখা আপুকে বিয়ে করবে। উপমার কথা শুনে আমার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করে। উপমাকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে বললাম, উপমা, তোমার মাথা ঠিক আছে? এসব কি আবল তাবল বকছো? শিখাকে বিয়ে করলে তুমি কোথায় যাবে? তোমার মাথায় কি সমস্যা আছে? আমি কখন বললাম কোথাও যাব? বলেছি একসঙ্গে থাকবো। আর যেই মানুষটা শুধুমাত্র তোমার জন্য নিজের জীবনটা শেষ করে দিল, তাকে বিয়ে করতে তোমাকে হবেই। আমি এখন শিখা আপুর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। কিন্তু উপমা। কোনো কিন্তু নয়। যেখানে আমার আপত্তি নেই সেখানে তুমি আপত্তি করছো কেন? আন্টি, আপনার কি আপত্তি আছে? আন্টি একটা হাসি দেয়। আমি জানি মুগ্ধ অনেক একটা ভালো ছেলে, ওর কাছে গেলে আমার মেয়েটা অনেক ভালো থাকবে। কিন্তু আমি জেনে শুনে তোমাদের সংসারটাকে এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। আমরা দুই বোন মিলেমিশে থাকবো, এইটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখুন।
স্বামীর ভাগ যখন দিতে পারছি তখন মিলেমিশেও থাকতে পারবো। আর বাকি রইল মুগ্ধ, ওর কথার ধার কে ধারে? বেশি তেরামি করলে সোজা হাজতে ঢুকিয়ে দেব। বাহ, পরিস্থিতি যেমনই হোক উপমার ফাপড়ের ঠেলায় হাসি আসতে বাধ্য। শিখার দেখাশোনা করবে কে তাহলে? তাদের কথার মাঝে আমি প্রশ্নটি করলাম। উপমা স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি চাকরি ছেড়ে দেব। ছোটবেলা থেকেই তো একাকিত্বে সময় পার করেছি, এখন থেকে না হয় শিখা আপুর সাথে সময় কাটালাম। তুমি যতই বলো না কেন আমি কোনো কথাই শুনছি না। আজ তোমার জন্য শিখা আপুর এই অবস্থা। ভালোবাসো অথচ মুখ আর চোখের পানি তার মনের অবস্থা বোঝো না। আমি আর বলার মতো কিছু খুঁজে পেলাম না, তাই চুপ করে রইলাম। উপমা তো ঠিকই বলেছে। সেদিন যদি শিখার মনের অবস্থাটা বুঝতাম তাহলে আজ হয়তো এই দিনটি দেখতে হতো না। আমি ভাবতেই পারিনি উপমা এমন একটা সারপ্রাইজ দেবে। আমি তো দ্বিতীয় বিয়ের কথা মাথাতেই আনতে পারিনি। আর সেখানে উপমা নিজেই জোর করছে আমাকে। অজ্ঞতা শিখার সাথে আমার বিয়ে হয়। উপমা নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেয়। মেয়েটা বড় অদ্ভুত, সবসময় মানুষের কথাই ভাবে। লোক খুব কম ছিল, শিখার মা বাবা আর আমার মা বাবা। উপমা অনেক কষ্টে তার বাবাকে রাজি করিয়েছে। আশ্চর্য বিষয় হলো আমাদের বিয়ের সময় উপমার মুখে হাসি লেগেছিল। এক মুহূর্তের জন্যও মুখটাকে মলিন করেনি। শিখাও বিয়েতে রাজি ছিল না, কিন্তু উপমার পাগলামির কারণে সেও রাজি হয়েছে। যাক, এখন একটু হলেও নিজের ভুলের বোঝা কমে গেল। আমাদের বেডরুমেই শিখাকে নিয়ে গেছে উপমা। শিখা হাঁটতে পারে না, ওকে ধরে হাঁটতে হয়। আহ, কি শান্তি, কি শান্তি। দুটো বউ, আজও একটা বিরিয়ানির প্যাকেট সঙ্গে নিয়ে ঢুকলাম। শিখা আর উপমা দুজনকেই খাইয়ে দিলাম। শিখাকে ধরে বসে আছে উপমা। শোনো আপু, আমি যেমন অধিকার খাটাই মুক্তির উপর, ঠিক তেমনি অধিকার তুমিও খাটাবে। কখনো এতটুকুও কম বেশি করবে না। দুজন ওকে সমানভাবে ভালোবাসবো। আমাকে কখনো সতীন ভাববে না, ভাববে মায়ের পেটের বোন। না হলে খবর আছে বলে দিলাম। আর এই যে মিস্টার, আপনিও আমাদের দুই বোনকে সমানভাবে ভালোবাসা দিবেন। উত্তর স্বরূপ একটা মুচকি হাসি দিলাম। সত্যি তোমার তুলনা হয় না উপমা। শিখা উপমার কপাল টেনে সুন্দর করে শব্দ করে একটা চুমু দেয়। ছোটবেলায় মাকে বলতাম, মা আমার একটা ভাই বা বোন নেই। বড় আফসোস হতো অন্যান্য ভাই বোনের খুনসুটি দেখে, তবে আমি আজ একটা বোন পেলাম। ওদের দেখে সত্যি আনন্দে আমার মনটা ভরে ওঠে। কত তাড়াতাড়ি নিজেদের আপন করে নিল। আমি তাদের পাশে বসলাম। প্রথমে শিখাকে কাছে টেনে নিলাম। যখন শিখাকে কাছে টানলাম তখন উপমা উঠে যাচ্ছিল। উপমাকেও টেনে কাছে নিলাম। শিখার কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ দিয়ে উপমার দিকে তাকালাম। কোথায় যাও? আজ আপুকে সময় দাও, আমি পাশের রুমেই আছি। উপমার কপালেও একটা আদর দিলাম। কোথাও যাওয়া হচ্ছে না, তুমি শিখার সাথে ঘুমাও। শিখা এখন অসুস্থ, আমি সোফায় ঘুমাচ্ছি। না, কেউ আলাদা থাকবো না, সবাই একসাথেই ঘুমাবো। শিখার কথায় উপমা আর কিছু বলল না। তিনজন শুয়ে পড়লাম। পরদিন সকালে অফিসে যাইনি বলে স্যার কল দিল। সালাম বিনিময় করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি ডিউটিতে আসোনি কেন? স্যার আসলে আজ আসতে পারবো না। কেন? বিয়ে করেছি তাই। কি, তুমি আবার বিয়ে করেছো? এত বড় সাহস উপমাকে ছেড়ে? আরে স্যার রাগ করবেন না, উপমা নিজেই দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে। বাহ, তোমারই কপাল। আমার বউটা আর বুঝলো না। সুখে থেকো ভাই। কল কেটে গেল। হা হা হা, স্যারের জ্বলছে। কয়েকদিন পর দুই বউকে নিয়ে ওমরা করতে যাই।